ঠোঁটের প্রতি এহেন নির্যাতন সহ্য করতে না পেরে একসময় চোখের জল ছেড়ে কেঁদে দিলাম, কিন্তু আমার কান্না সামনে থাকা মানুষটার মাঝে কোনো দয়া সৃষ্টি করলো বলে মনে হলো না। সে তার বলিষ্ঠ হাত দিয়ে আমার কোমর চেপে ধরে নিজের সাথে আরও গভীরে মিশিয়ে নিয়ে আমার ঠোঁটের ওপর তার অমানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে, আর অন্যদিকে ব্যথায় আমি কুঁকড়ে মরছি। ব্যথা সহ্য করার জন্য দুই হাত ওনার কোমরের শার্টের অংশ খামচে ধরে আছি, কিন্তু ব্যথা তো আর কমবার নয়। বেশ কিছুক্ষণ পর উনি নিজেই আমায় ছেড়ে দিলেন। এবার যেন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। চোখ বন্ধ করি, ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করতে লাগলাম। তারপর ধীরে ধীরে চোখ মেলে তার দিকে তাকাতেই দেখি উনি এখনও আমার কোমর চেপে ধরে এক মোহনীয় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার এই দৃষ্টি আমার রাগ দ্বিগুণ বাড়িয়ে দিল। আমি চট করে ওনার কলার ধরে চোখে চোখ রেখে বলতে লাগলাম, কেন কেন এমন করছেন আমার সাথে? বারবার নিজেই আমাকে অপমান করে দূর করেন, আবার নিজেই আমার এত কাছে চলে আসেন। কথাটা বলেই আবার ওনার কলার ঝাঁকিয়ে নিজের কাছে এনে বললাম, আপনি জানেন আপনার এই চুমুতে কতটা যন্ত্রণা? মরে যেতে ইচ্ছা করে আমার। কথাগুলো বলছিলাম ঠিকই, কিন্তু আরমান ভাইয়ের কোনো হেলদোলই ছিল না। হঠাৎই আমার ঠোঁটে কিছু স্পর্শে অনুভব হতে দেখি আরমান ভাই তার ডান হাত দিয়ে আমার কেটে যাওয়া ঠোঁটের রক্তটা মুছে দিল। তার স্পর্শে আবারও নিজের অজান্তেই আমার চোখ বন্ধ হয়ে এলো। যখন চোখ খুলে তার দিকে তাকালাম, তখন তার অগ্নিবর্ষিত চোখ দেখে ভয় পেয়ে গেলাম। এই কঠিন দৃষ্টি যে খুবই ভয়ানক। আমি সাথে সাথে ওনার কলার ছেড়ে 2 কদম পিছিয়ে যেতেই উনি চট করে আমার 2 বাহু শক্ত করে ধরে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরল আমায়। আমি আবার ব্যথায় কুঁকড়ে উঠলাম। নিজের অজান্তেই ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিলাম। তখনই উনি দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলতে লাগলেন, আমি বারবার বলেছি আমার সামনে আসবে না, ঘৃণা করি আমি তোমায়। তারপরও বেহায়াদের মতো আমার সামনে চলে আসো তুমি। লজ্জা নেই তোমার, তাই না? এবার থেকে হবে, এখন থেকে যতবারই তুমি আমার সামনে আসবে ততবারই এর থেকে কঠিন শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত থেকো। বলেই আমাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালেন। এবার যেন আর চোখের পানিরা বাধা মানছে না। এত অপমান কেন হতে হচ্ছে আমায়? এই অপমানের কি যোগ্য আমি? আমি তো আসতে চাইনি ওনার সামনে। বড় মাই তো জোর করে পাঠালেন কফি দিতে। আমি কি করেছি? কেন এত কিছু সহ্য করতে হচ্ছে আমায়? না, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা যায় না। আমি আরমান ভাইয়ের ঘর থেকে দৌড়ে নিজের ঘরে চলে এলাম। বিছানায় শুয়ে বালিশে মুখ চেপে কান্না করছি। কিছুতেই যেন কান্না থামার নাম নিচ্ছে না, বরঞ্চ আরও বেড়ে চলেছে। কান্নার মাঝে অনুভব করলাম কিছু একটা এসে বিছানার ওপর আমার পাশে বসলো। আমি সেদিকে না তাকিয়ে কান্নার স্বরে বলতে লাগলাম, কেন ফুফি, কেন বারবার উনি আমায় এত অপমান করেন? আমি কি করেছি বলো? আমার দোষটা কোথায়? বাবার করা একটা ভুলের জন্য উনি আমায় কেন শাস্তি দিচ্ছেন? আর পারছি না, না। আমি ভেবে নিয়েছি আমি চলে যাব এখান থেকে। বাংলাদেশে ফিরে যাব আমি। আর কখনো ফিরবো না এখানে, কখনো না। কথাটা বলেই আমি ছলছল চোখে ফুপির দিকে তাকালাম। ফুপি মায়াভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে উঠল, সাথে সাথে আমার কান্নার বেগ আরও বেড়ে গেল। শোয়া থেকে উঠে বসে ফুপিকে নিজের বুকে জড়িয়ে কাঁদতে লাগলাম। এই ফুপি যে আমার বাবার শেষ স্মৃতি। তাকে দেখলেই মনে হয় আমি যেন আমার বাবাকে দেখছি। সেদিন রাতে ঘর থেকে আর বেরোলাম না। বড়মা খেতে ডাকতে এসেও ফিরে গেছে। আমি মিতু রহমান, ছোট থেকে লন্ডনেই বড় হয়েছি। লন্ডনে বড় বাবা আর আমার বাবা একসাথে ব্যবসা করত, খুব ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে খবর পেলাম বড় বাবার হার্ট অ্যাটাক করেছেন। আমরা হসপিটালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। তখন আমার বয়স 10 বছর। বড় বাবার মৃত্যুর পর জানতে পারলাম বিজনেসের কোনো এক কাজে বাবা তাকে খুব খারাপভাবে ঠকিয়েছেন। এতে অনেক বড় লস হয়ে বড় বাবার। সেই ধাক্কা সামলাতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যান। তার মৃত্যুর পর বড় বাবার পথে বসার উপক্রম হয়। তখন বাবা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল, বড়মা তাতে রাজি হননি। তিনি আরমান ভাইকে নিয়েই লন্ডনেই বসবাসরত তার বাবার বাড়ি চলে যান।
তখন থেকে আমাদের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। অন্যদিকে বাবা নিজের করা ভুলের জন্য পস্তাতে লাগেন, নিজেকে বড় বাবার খুনি ভাবতে লাগেন, বারবার আত্মহত্যা করতে গিয়েও বেঁচে ফিরেছেন, কিন্তু কোনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। সবসময় নিজের মাঝে গুম মেরে থাকতেন। তার কিছু বছর পরেই বাবা মা একসাথে কার অ্যাক্সিডেন্টে মারা যান, আর আমি নিঃস্ব হয়ে যাই। সেদিন বড়মা আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, নিজের মেয়ের মতো বুকে টেনে নিয়েছিল আমায়। আমি বাংলাদেশ ফিরতে চেয়েও ফিরলাম না, কারণ আমার মাস্টার্স কোর্স কমপ্লিট করা বাকি ছিল। বড়মার বাড়িতে থেকে আমি মাস্টার্স কমপ্লিট করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু এখানে এসেই আরমান চৌধুরী নামক প্যারায় ভুগতে হচ্ছে আমায়। যখন তখন যেখানে সেখানে অপমান হতে হচ্ছে তার কাছে। তিনি এখন লন্ডনের নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন। কাজ ছাড়া অন্য কোনো কিছুর দিকে তিনি ফিরেও তাকান না, শুধু আমাকে অপমান করা ছাড়া। সারাদিন যন্ত্রের মতো কাজ করবে আর সময় মতো আমাকে অপমান করে চলে যাবে। বাংলাদেশ ফিরে আসার কথা ভাবার পরেও সেটা সম্ভব হলো না। কিছুদিনের মধ্যেই আমার এক্সাম। এই মুহূর্তে কোনো রকমের বোকামো করলে চলবে না। পরীক্ষা শেষ হলেই এখান থেকে চলে যাব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কাল অনেক রাত অবধি কাদার জন্য চোখ মুখ ফুলে শেষ হয়ে গেছে। এই অবস্থায় বড়মা আমায় দেখলে লঙ্কা কাণ্ড বাঁধাবে। তার বুঝতে এক মুহূর্ত দেরি হবে না যে আমার এই অবস্থা তার ছেলের জন্য হয়েছে। ওয়াশরুমের বেসিনের সামনে আয়নায় নিজেকে দেখেই চমকে উঠলাম। সত্যি ঠোঁটটা বেশ খানিকটা কেটে গেছে, এজন্যই এত জ্বলছিল। রাক্ষস একটা আমার ঠোঁট কামড়ে খেয়েছে। ইচ্ছা করছে মাথার সবকটা তার ছিঁড়ে ফেলি তার। নিজের রাগ কোনো রকম কন্ট্রোল করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কলেজের জন্য রেডি হয়ে নিলাম। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। এতক্ষণে নিশ্চয়ই রাক্ষস খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তাই আমিও আমার ব্যাগ নিয়ে নিচে বসার ঘরে চলে এলাম। বড়মা খাবার নিয়ে অপেক্ষা করছে। আমাকে দেখেই মিষ্টি এসে বলে উঠল, গুড মর্নিং মিতু। গুড মর্নিং বড়মা। বলেই আমি ডাইনিং টেবিল চেয়ার টেনে বসতে যাব, তখনই সিঁড়ির দিকে তাকাতেই থমকে গেলাম। বুকের ভেতরটা ধক করে উঠল। কিছুক্ষণের জন্য থমকে গেল আমার পৃথিবী। আমার ঠিক সামনে দিয়েই হেঁটে আসছে আরমান ভাই। ইস, মানুষ এতটা সুন্দর হয় কিভাবে! সাদা শার্টের ওপর সিলভার কালারের ব্লেজারের সাথে সিলভার কালার প্যান্ট, মুখ ভর্তি চাপো দাড়ি, কানে ইয়ারফোন, ব্রাশ করা হেয়ার আর হাতে রোলেক্স ওয়াচ। সব কিছু মিলিয়ে যেন একদম পারফেক্ট। একটা মানুষ সব কিছুতে এতটা পারফেক্ট কি করে হয়? ওনার অ্যাটিটিউড, ওনার ইগো সবটাই যেন পাগল করে দেওয়ার মতো, যেমনটা এখন আমি হচ্ছি। উনি সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা বাইরে চলে যাচ্ছেন, যা দেখে বড়মা বলে উঠলেন, আরমান কে যাবে না? বড়মার কথায় উনি থেমে গিয়ে এক কদম পিছিয়ে বড়মার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, যার তার সাথে বসে এক টেবিলে খাওয়ার কোনো ইচ্ছে বা রুচি কোনোটাই নেই। আমি অফিসে খেয়ে নেব। বলেই এক নজর আমার দিকে তাকিয়ে হাতে থাকা কালো সানগ্লাসটা পরতে পরতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওনার এমন কথায় কেন জানি না মনে হলো কেউ আমার হৃৎপিণ্ডটা সুই ফোটাচ্ছে। ভেতর থেকে কান্নার বেগ আসছে। আমার উচিত এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়া, কিন্তু নিজের কান্না অনেক কষ্টে দমন করে মুখে হাসির রেখা ফুটিয়ে চেয়ার টেনে বসে পড়লাম। মিতু, তুই ওর কথায়। আমি কিছু মনে করিনি বড়মা, এসব কথা এখন আর গায়ে মাখি না আমি। কিন্তু শুধু আমিই জানি কথাটা আমার ভেতরে কতটা ক্ষত করেছে। মনে হচ্ছে শরীরের কাটা অংশে কেউ লবণ লাগিয়ে দিয়েছে, যার জন্য এত জ্বালা। আর এখন কি না আমি সেই জ্বালাটাকে উপেক্ষা করে নির্লজ্জার মতো খেতে বসছি। আর কী বা করতে পারি? বড়মার সামনে যতবারই আসি ততবারই নিজেকে অপরাধী বলে মনে হয়। যতই হোক, আজ আমার বাবার একটা ভুলের জন্যই তো উনি স্বামীহারা। এত কিছুর পরও এখনও উনি আমায় নিজের মেয়ের মতো আগলে রেখেছে। আমি কি করে এনাদের ওপর নিজের রাগ জেদ খাটাতে পারি? তাই তো এখনও বড়মার মন রাখতে এই অপমানের পরেও খেতে বসতে হচ্ছে। আর কিছুই যে করার নেই। খাওয়া দাওয়া করে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। সেদিন সারাটা দিন আর আরমান ভাইয়ের সাথে দেখা হয়নি আমার। বলতে গেলে আমি দেখা করার ইচ্ছে পোষণ করিনি। ভার্সিটি থেকে ফিরে বড়মার সাথে দেখা করে সেই ঘরে ঢুকেছি, এখন অবধি বের হইনি। ঘরের মধ্যেই ফুফিকে নিয়ে ব্যস্ত ছিলাম। 3 বছর আগে হুমায়ুন আহমেদ ফুপি গল্পটা পড়ার পর মনের মধ্যে ভীষণ রকম ইচ্ছে জমেছিল ফুপির মতো একটা বেড়াল পোষার। সেই ইচ্ছেটাকে সম্মতি জানিয়ে
বাবা আমাকে এই ফুপি উপহার দেয়। যদি এই ফুপির গল্পে ফুপির মতো ডান চোখের ওপরে সাদা দাগ নেই, তবুও আমি অনেক খুশি। গল্পের নামই আমি এর নাম রেখেছি পুফি। তার পুরো শরীর কুচকুচে কালো, অন্ধকারের মাঝেও যেন চকচক করে, দুটি চোখ। আজ 3 বছর যাবৎ পুফি আমার সাথেই আছে, আমার সময় অসময়ের সাথীও। ও যেন আমার সব ভাষা বুঝতে পারে, মুখের ভাষা না বুঝলেও চোখের ভাষা ঠিকই বোঝে। পুফিকে নিয়ে এসব কথাই ভাবছিলাম, ঠিক তখনই সার্ভেন্ট এসে আমাকে রাতের খাবারের জন্য ডেকে গেল। আমিও সময় নষ্ট না করে পুফিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। কিছু দূর আসতেই হঠাৎই পুফি আমার কোল থেকে নেমে আরমান ভাইয়ের ঘরে ঢুকে পড়ল। পুফির এমন কাজে আমি থমকে গেলাম। আমি ওই রাক্ষসটার সামনে যাব না বলে নিজের কাছেই প্রমিস করেছি, কিন্তু এখন কি করব? তোর ও তো কিছু না ভাবে সামনের দিকে পা বাড়ালাম। ও একা যখন ঘরে ঢুকতে পেরেছে তখন একা বেরোতেও পারবে, কিন্তু আমি এই মুহূর্তে ওই রাক্ষসটার সামনে যাচ্ছি না। ওখান থেকে চলে আসার জন্য পা বাড়িয়ে থমকে গেলাম। ভেতর থেকে পুফি অনবরত মিয়াও মিয়াও করেই যাচ্ছে। পুফি যদি এইভাবে শব্দ করতেই থাকে তাহলে তো উনি একসময় বিরক্ত হয়ে পুফিকে আঘাত করতে পারে। ওনার উপর আমার কোনো ভরসা নেই, ওনার মাঝে ন্যূনতম আবেগটুকুও নেই। রাক্ষসটা আঘাত হানতেই পারে। আমি আর কিছু না ভেবে দরজার কাছে গিয়ে হালকা ঝুঁকে ওনার ঘরে উকি মারলাম। এ কি, উনি তো নেই ঘরে। চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করে নিলাম, না কোথাও নেই উনি। তার মানে ওয়াশরুমে আছেন। এই সুযোগে আমি পুফিকে বের করে আনতে পারি। আমি আর এক মুহূর্ত দেরি না করে দরজা ঠেলে ঘরে ঢুকে পড়লাম। পুফি খুব আরাম করে ওনার বিছানায় বসে আছে। শয়তান একটা! আমি তাড়াতাড়ি গিয়ে পুফিকে ধরতে যাব, তখন পেছনে ওয়াশরুমের দরজা খোলার শব্দ কানে এলো। এই একটা শব্দই যেন আমার ভেতরে তোলপাড় সৃষ্টি করছে। বুকের ধুকপুকানি 1000 গুণে বেড়ে গেল, শরীরে কাঁপুনি সৃষ্টি হলো। একটা মানুষের উপস্থিতি যে কাউকে ভেতর থেকে এতটা এলোমেলো করে দেয়, তা এনার সামনে না এলে আমি বুঝতাম না। উনি ধীরে ধীরে আমার কাছে আসছেন, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। পুফিকে ধরার জন্য আমি হালকা হেলেছিলাম। ওনার কাছে আসা অনুভব হতেই আমি সোজা হয়ে দাঁড়ালাম। সাথে সাথেই পুফি বিছানা থেকে নেমে এক দৌড়ে ঘরের বাইরে। এই মুহূর্তে আমার পুফির খুব কড়া করে কয়েকটা কথা শোনাতে ইচ্ছা করছে। এই শয়তানটার জন্যই এখন আমার এই পরিস্থিতি। না জানি এখন আবার কি কি কথা শুনতে হয় আমায়। সকল চিন্তাভাবনাকে দূরে ঠেলে দিয়ে ভয়ে ভয়ে ধীরে ধীরে পেছনে ঘুরে দাঁড়ালাম। আর সাথে সাথে বুকটা ধক করে উঠল। আমার ঠিক সামনেই আরমান ভাই দাঁড়িয়ে আছে, সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত, বুক শার্টের দুটো বোতাম খোলা, এলোমেলো চুল, সব কিছু যেন পাগল করে দেওয়ার মতো। ওনার তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকেই নিক্ষেপ করা। খুব ভালো করেই বুঝলাম আমায় নিজের ঘরে দেখে উনি প্রচণ্ড রকমের রেগে গেছেন। আমি পরিস্থিতি সামলানোর জন্য কিছু বলতে যাব, তখনই উনি ওনার চমৎকার ভরাট কণ্ঠে বলে উঠলেন, হাউ ডিয়ার ইউ! কোন সাহসে তুমি আমার রুমে আমার বিনা অনুমতিতে এসেছো? সরি, আসলে পুফি। আই ডোন্ট লাইক এনি এক্সকিউজেস। আমি কথাটা শেষ না হতেই উনি হুট করে একদম আমার দিকে এগিয়ে। এবার আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ভয় ছোট শব্দ করে কেঁদেই দিলাম। আমাকে এভাবে কাঁদতে থেকে উনি কিছুক্ষণ চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ করে এক হাতে আমার কোমর জড়িয়ে হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নিলেন। ওনার এমন কাজে আমি ভড়কে গেলাম। ভাবতে পারিনি উনি এমন কিছু করবেন। এই মুহূর্তে কান্না ভুলে ওনার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইলাম। উনি এক হাতে আমার গাল থেকে চোখের জল মুছে নিজের হাতে নিয়ে আমার চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলে উঠলেন, এই চোখের জল দিয়ে তুমি আমার মন গলাতে পারবে না। ওনার স্পর্শে আবেশে 2 চোখ বন্ধ হয়ে এলো। বুকের হার্টবিট তার লিমিট ক্রস করেই চলেছে। পুরো শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কোনো রকম নিজেকে সামলে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, আরমান ভাইয়া, ছাড়ুন আমায়। আমি আর কখনো আপনার সামনে আসবো না, দয়া করে এবারে। পুরো কথাটা শেষ করার আগে আমার ওনার দিকে নজর পড়ল। উনি আমার দিকে তাকিয়ে আছেন, কিন্তু ওনার আমার চোখের দিকে নয়, অন্য কোথাও। ওনার এই মোহনীয় দৃষ্টির উৎস খোঁজার আগেই আমি আরো শক্ত করে ধরে নিজের সাথে জড়িয়ে নিয়ে একটু উঁচু করে ধরলেন।
ওনার এই কাজের কোনো মানে আমি বুঝে ওঠার আগেই উনি আমার কাঁধে থাকা কালো তিলটায় কামড় বসিয়ে দিলেন। ওনার এমন কাজে আমি থমকে গেলাম। থমকে গেল আমার পুরো পৃথিবী। শরীরের কাঁপুনি দ্বিগুণ বেড়ে গেল, সাথে হার্টবিটও। শ্বাসের ঘনত্ব বেড়ে গেল। কি করব না করব কিছুই মাথায় আসছে না। এরই মাঝে উনি নাক দিয়ে আমার গলায় স্লাইড করতে লাগলেন। ওনার উষ্ণ শ্বাস আমার গলায় পড়ছে। এবার যেন আমার পুরো পাগল হওয়ার পালা। দুই হাতে নিজের জামা খামচে ধরে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইলাম। ওনাকে বাধা দেওয়ার মতো শক্তিও যেন দেহে অবশিষ্ট নেই। এরই মাঝে উনি আমার গলায় স্লাইড করতে করতেই গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, গেট লস্ট। এবার আমার টনক নড়ল। চোখ বড় বড় করে ওনার দিকে তাকাতেই উনি আমার গলা থেকে মুখ তুলে আমার চোখে চোখ রেখে চোখ মুখ শক্ত করে আবারও বলে উঠলেন, গেট লস্ট। বলেই আমাকে ছেড়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালেন। আমি এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে দৌড়ে নিজের রুমে চলে এলাম। বিছানার উপর পা তুলে বসে চোখ বন্ধ করে নিলাম। এখনো যেন ওনার স্পর্শগুলো স্পষ্ট আমার কাছে। কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে। না, এই লোক সাংঘাতিক লোক। একদিন উনি আমায় মেরেই ফেলবেন। উফ, মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। আজ রাতেও আর খাওয়া হলো না। সকালে ঠিক 9টার দিকে ঘর থেকে বের হলাম। 9টার আগেই আরমান ভাই অফিসে চলে যান। ওনার সামনে যেন পড়তে না হয়, তাই এই বুদ্ধি বের করেছি আমি। কিন্তু ভাগ্য খারাপ। সিঁড়ি বেয়ে নামার সময় ডাইনিং টেবিলের নজর পড়তেই থমকে গেলাম। আরমান ভাই নাস্তা করছেন। ওনাকে দেখে উল্টো ঘুরে উপরে ওঠার চেষ্টা করেও কোনো লাভ হলো না। বড়মা দেখে ফেললো। আরে মিতু, এতক্ষণে তোর নিচে নামার সময় হলো? এতক্ষণ ধরে আমি আরমানকে বসিয়ে রেখেছি। বড়মার কথা শুনে আমি ওখানে দাঁড়িয়ে একবার আরমান ভাইয়ের দিকে তাকিয়ে আবার বড়মার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম। মানে? কাল তুই বললি না কয়টা ছেলে তোকে ভার্সিটি যাওয়ায় ডিস্টার্ব করেছে? তাই আজ আমি ঠিক করেছি তুই আজ থেকে আরমানের সাথে ভার্সিটি যাবি। আরমান তোকে রোজ ভার্সিটি ছেড়ে দেবে। কথাটা শুনে মাথায় পুরো আকাশ ভেঙে পড়ল। চট করে আরমান ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি নির্ভীক হয়ে খেয়েই চলেছেন। আমি এবার তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নেমে বড়মার সামনে এসে দাঁড়িয়ে বলে উঠলাম, না না বড়মা, তার কোনো প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। সেটা আমিও জানি, কিন্তু ভালো মন্দ বলেও তো কিছু একটা আছে। তোর দায়িত্ব যখন নিয়েছি তখন তোর ভালো মন্দ দেখার বারটাও আমার। এ নিয়ে এখন আর কোনো কথা নয়। কথাটা শেষ হতেই উনি খাওয়া শেষ করে চলে গেলেন। যেতে যেতে বলে গেলেন, আমি গাড়িতে অপেক্ষা করছি। চরম বিরক্তিকর একটা ভাব নিয়ে গাড়ির ভেতরে বসে আছি। যতই সেকেন্ড বাড়ছে বিরক্তিটা ততই বেড়ে চলেছে। সেই কখন গাড়িতে চড়ে বসে আছি, কিন্তু এখনো অবধি উনি গাড়ি চালানো শুরুই করেননি। এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। উনি যদি আমার নাই নিয়ে যাবেন তাহলে গাড়ি থেকে নামতে বললেই তো হয়ে যায়। এইভাবে আমার দেরি করানোর কি মানে? নিজের বিরক্তি আর দমন করতে না পেরে ওনার দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাব, তার আগেই উনি দুই হাত স্টিয়ারিংয়ে রেখে চোখের দৃষ্টি সামনে নিক্ষেপ করে শীতল কণ্ঠে বলে উঠলেন, সিট বেল্ট বেঁধে নাও। এবার আমার গা পিত্তি সবকিছুতে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। সামান্য একটা সিট বেল্টের জন্য উনি এতক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলেন। সিট বেল্ট লাগানোর প্রয়োজন নেই, আপনি গাড়ি চালান বলে দুই হাত বুকে ভাঁজ করে নিয়ে সিটে হেলান দিয়ে বসলাম আর আর চোখে ওনার দিকে তাকালাম। আমার কথায় হয়তো একটু বেশিই রাগ করেছেন উনি। চোখ মুখ শক্ত করে সামনের দিকে তাকিয়ে খুব শক্তভাবেই গিয়ারে হাত রাখলেন উনি। তার কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলতে শুরু করলো। না না, চলতে নয়, এ তো পুরো উঠতে শুরু করেছে। গাড়ির স্পিডের ঠেলায় আমার আত্মারাম হাওয়া হয়ে গেছে। এত জোরে কে গাড়ি চালায়? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যাব। কি করছেন কি আরমান ভাই? গাড়ি ধীরে চালান, এত জোরে কেন চালাচ্ছেন? আরমান ভাই, গাড়ি থামান, আমার ভয় করছে। প্লিজ আরমান ভাই, গাড়ি থামান। ভয়ে আমি ওখানেই বসে কেঁদে দিলাম। দুই হাতে ওনার স্টিয়ারিং এ থাকা এক হাত ধরে ঝাঁকাতে লাগলাম। আরমান ভাই প্লিজ গাড়ি থামান, আমার ভয় করছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আরমান ভাই প্লিজ গাড়ি থামান, আমি সিট বেল্ট পরছি, এক্ষুনি পড়ছি, আপনি গাড়ি থামান প্লিজ। কথাটা শেষ আরমান ভাই খুব জোরেই ব্রেক কষলো।
যার কারণে আমি নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়লাম। ভাবনা জিনিসটা কত অদ্ভুত, তাই না? মাত্র কয়েক সেকেন্ডে আমার এত কিছু ভেবে ফেলি। মাথার ভেতরে ভাবনাই ভিড় করে। যেমন এই মুহূর্তে মনে হচ্ছে এটাই আমার জীবনের শেষ জার্নি। ভাবনাটা মাথায় আসার সাথে সাথেই আমার কপালে কিছু একটার সাথে ধাক্কা খেলো, কিন্তু মোটেও আমি ব্যথা পেলাম না। তবে কি আমি মরে গেছি, যার কারণে আঘাত পেয়েও আমার ব্যথা অনুভব হচ্ছে না? ভাবতে ভাবতে মাথা তুলে সামনে তাকাতে দেখি আমার কপালের ঠিক সামনে আরমান ভাইয়ের হাত উপস্থিত। তার মানে আমার কপাল ওনার হাতে লাগার কারণে কোনো ব্যথা পাইনি বা কোনো ক্ষতিও হয়নি। যদি উনি সামনে হাত না রাখতেন তবে আমার কপালটা গাড়ির সামনের ডেস্কে গিয়ে লাগতো। ভাবতেই গা শিউরে উঠেছে। ভয়ে ভয়ে ওনার দিকে তাকাতেই দেখি উনি চোখ মুখ লাল করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাড়াতাড়ি সোজা হয়ে বসে সিট বেল্ট লাগিয়ে নিলাম। এই কাজটা যদি কিছুক্ষণ আগে করতাম তাহলে হয়তো এই পরিস্থিতিটা সৃষ্টি হতো না। নিজের ওপরেই নিজের খুব রাগ হচ্ছে এখন আমার। কি দরকার ছিল রাগ দেখানোর? এবার বোঝ ঠেলা। আমি সিট বেল্ট লাগানোর সাথে সাথেই উনি গাড়ি চালানো শুরু করলেন, খুব স্বাভাবিকভাবেই, যেন এতক্ষণ যাবৎ কিছুই ঘটেনি। ওনার এমন রিয়াকশন আমার কিছুতেই হজম হচ্ছে না। আর একটু হলেই আমি ইহলোক ত্যাগ করতাম, আর এই লোকের যেন কোনো মাথা ব্যথাই নেই। আমি যেন এই পৃথিবীতে একজনই, যে সে বাঁচলো কি মরলো তাতে কারোর কিছু যায় আসে না। না বাবা না, আমি আর দ্বিতীয়বার এই লোকের গাড়িতে চড়বো না। এত তাড়াতাড়ি মরার কোনো শখ আমার নেই। আমার ভাবনার মাঝেই আমার ভার্সিটি পৌঁছে গেলাম। রাগে ক্ষোভে কোনো কথা না বলেই গাড়ি থেকে বেরিয়ে গাড়ির দরজা ঠাস করে বন্ধ করে দিলাম। তার সাথে সাথেই আরমান ভাই সায়া করে গাড়ি স্টার্ট করতেই আমি চেঁচিয়ে উঠলাম, আমার ওড়না! বলেই নিজের হাত ব্যাগ দিয়ে নিজেকে ঢাকার প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। গাড়ি কিছু দূর গিয়ে থেমে গেল। আমি ফ্যাল দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই আরমান ভাই গাড়ি থেকে বের হয়ে এলো। দরজার সাথে আটকে থাকা আমার ওড়নাটা একটানে খুলে সেটা নিয়ে আমার দিকে এগোতে লাগলো। আমি ভ্যাবলাকান্দের মতো সেদিকেই তাকিয়ে আছি। কি করব না করব কিছুই মাথায় আসছে না আমার। প্রচন্ড অস্বস্তিতে মাথাটা এলোমেলো হয়ে গেছে। ভার্সিটির সকলে আমার দিকে তাকিয়ে আছে, সেটা লক্ষ্য করে অস্বস্তি আরও দ্বিগুণ বেড়ে গেল। উনি আমার কাছে এসে আলতোভাবে আমার পুরো শরীরে ওড়নাটা জড়িয়ে দিয়ে কোনো কথা না বলে চলে গেলেন। ওড়না জড়িয়ে দেওয়ার সময় উনি আমার খুব কাছে চলে এসেছিলেন, যার কারণে বুকের ধুকপুকুনি একটু বেশিই বেড়ে গেছে। নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে পেছনে ঘুরে হাঁটতে শুরু করলাম। উদ্দেশ্য ভার্সিটির ফ্রেন্ডদের সাথে দেখা করা। তারা ভার্সিটির মাঠেই দাঁড়িয়ে আছে। সবার দৃষ্টি আমার দিকেই। আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতেই আলভিয়া বলে উঠল, হাই, ইরমান চৌধুরী তোমার কে হয়? আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকালাম। তুমি ওনাকে চেনো? ওনাকে কে না চেনে, লন্ডনের বেস্ট বিজনেসম্যানদের মধ্যে একজন, আর আমার ক্রাশও। লিওনির কথা শুনে আমি তার দিকে ভ্রু কুঁচকে তাকালাম। হেই, বললে না তো কে হন উনি? তোমার বয়ফ্রেন্ড? নো নো, হি ইজ মাই কাজিন। হোয়াট? এই কথাটা তুমি আমাদের এতদিন বলনি কেন? ইরমান চৌধুরী তোমার কাজিন হয়? এখানে তো দেখি সকলেই আরমান ভাইকে চেনে। সবাই সে কখন থেকে ওনার গুণগান গাইছে, কিন্তু আমার কেন জানি না ওদের মুখে আরমান ভাইয়ের প্রশংসাটা মোটেও পছন্দ হচ্ছে না। ওনার অ্যাটিটিউড, ওনার স্মার্টনেস কিছু বাদ দিচ্ছে না। রাগে পুরো গা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। লন্ডনে উনি নিজের বিজনেস প্রমোট করছে নাকি নিজের স্মার্টনেস, কিছুই বুঝি না। একবার বাড়ি যাই, তারপর ওনাকে দেখাচ্ছি মজা। ওনার অ্যাটিটিউডে কি করে 12টা বাজাতে হয় তা ভালো করেই আমি জানি। ভার্সিটি থেকে বাড়ি ফিরে সোজা কিচেনে চলে গেলাম। ওখান থেকে একটা তেলের বোতল হাতে নিয়ে বের হলাম। সিঁড়ির কাছে এসে প্রথম ধাপেই তেল ফেলে দিলাম। কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন, আর যখনই সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে তখনই তেলের স্লিপ কেটেই ধপাস। তারপর দেখি ভাঙা কোমর নিয়ে কী করে অ্যাটিটিউড মারে। নিজেই একটা ভেঙচি কেটে আবার কিচেনে চলে এলাম। তেলের বোতলটা রেখে গুনগুন করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাব, তখনই বেখেয়ালে সিঁড়ির প্রথম ধাপে পা দিতেই না পড়িনি, কেউ একজন আমায় আগলে রেখেছে। ভয়ে ভয়ে চোখ খুলতেই দেখি আরমান ভাই আমার সামনে, এক হাতে আমার কোমর জড়িয়ে শীতল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভয়ের চোটে ওনার কলার খামচে ধরেছিলাম। ওনাকে নিজের এতটা কাছে দেখে বুকের টিপটিপানিটা বেড়ে গেল। আমি আবার চোখ বন্ধ করে নিলাম।
ওনার এই চোখের দিকে তাকালেই আমার অবস্থা পাগল পাড়া হয়ে যায়। কি আছে এই চোখে আমি আজ অবধি বুঝতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম উনি আমায় সোজা করে দাঁড় করালেন। এবার আমি চোখ খুলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম আর চোখে ওনাকে দেখতে লাগলাম। উনি এক পলক আমার দিকে আর পলক সিঁড়িতে পড়ে থাকা তেলের দিকে তাকিয়ে জোরে জোরে সার্ভেন্টকে ডাকতে লাগলো। সার্ভেন্ট এসে হাজির হতেই উনি বলে উঠলেন, এই সিঁড়ি তাড়াতাড়ি পরিষ্কার করো। বলেই আর এক নজর আমার দিকে তাকিয়ে উপরে উঠে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। উনি কি বুঝে ফেললেন যে এই তেল আমি ফেলেছি? যদি বুঝতে নাই পারেন তাহলে কেন জানতে চাইলো না যে সিঁড়িতে তেল কে ফেলেছে? দূর চাই, কিছু ভালো লাগে না। এক্ষুনি পড়ে গিয়ে আমার কোমর ভাঙতো। ওনাকে জব্দ করতে গিয়ে আমার নিজেরই সর্বনাশ হতে চলেছিল। নিজের করা বোকামোর জন্য নিজের ওপরই প্রচণ্ড রাগ হতে লাগলো। কিন্তু এই অ্যাটিটিউড মাস্টারের কিছু তো একটা করতেই হবে। বিভিন্ন রকম চিন্তাভাবনা করতে করতেই নিজের ঘরে চলে গেলাম। তারপর আর ওনার সামনাসামনি হয়নি। রাত 3টার দিকে অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে এদিক ওদিক তাকাতেই টেবিলের ওপর সাইন পেনটা নজরে পড়ল। আমি তাড়াতাড়ি সাইন পেন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি জানি উনি রাতের বেলাও দরজা লক না করেই ঘুমান। এটাই সুযোগ নিজের কাজ হাসিল করার। সকাল 7টার দিকে ঘুম ভাঙার সাথে সাথেই ঘর থেকে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে বড়মা বসে খবরের কাগজ পড়তে পড়তে চা খাচ্ছে। আমিও গিয়ে তার পাশে বসলাম। বড়মা আমাকে দেখে মিষ্টি হেসে কিছু বলতে যাবেন, তার আগেই সামনে তাকিয়ে থমকে গেলাম। ওনার চুপ করে যাওয়ার কারণ খুঁজতে ওনার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই আমার ভেতর থেকে হাসি বেরিয়ে এলো। অনেক কষ্টে ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করলাম, কিন্তু হাসি কি আর আটকানো যায়? বড়মার দিকে তাকিয়ে দেখি সেও মুখ টিপে হাসছে। শুধু যে বড়মা তাও নয়, বাড়ির সার্ভেন্টরাও যথাসাধ্য নিজেদের হাসি আটকানোর চেষ্টা করছে। আমাদের ঠিক সামনে দিয়ে আরমান ভাই হেঁটে আসছে। হয়তো জগিংয়ে গিয়েছিলেন। প্রবলেম তো সেটা না, প্রবলেম হলো ওনার চেহারা। উঁচু উঁচু ভুরুগুলো, একটা বড় ধরনের কালো তিল আর সাথে মিলিয়ে গাল ভর্তি চাপ দাড়ি। উফ, যা লাগছে না, হেব্বি। নিজের হাসিটাকে আর কিছুতেই আটকে রাখতে পারলাম না। উনি এই অবস্থায় পুরো শহর এলেন। বাহ! আমাদের সকলকে এভাবে মুখ টিপে হাসতে দেখে আরমান ভাই ভ্রু কুঁচকে কিছু না বলেই উপরে চলে গেলেন। আর বাড়িতে হাসির রোল পড়ে গেল। সবাই যেন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমাদের হাসির মাঝে হঠাৎ করেই ওনার ঘর থেকে কিছু ভাঙচুরের শব্দ ভেসে এলো। বুঝতে বাকি রইল না উনি প্রচণ্ড রকমের রেগে গিয়েছেন। উনি যদি জানতে পেরে যান যে এটা আমি করেছি, তো উনি আমায় কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবেন। ভয়ে আমি তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে কিছুক্ষণের মধ্যে ভার্সিটির জন্য রেডি হয়ে নিলাম। মনে হয় উনি এক্ষুনি আর ঘর থেকে বেরোবেন না। তার মাঝেই আমায় তাড়াতাড়ি ভার্সিটি চলে যেতে হবে, যাতে করে ওনার সামনে আর না পড়ি। আমি তাড়াতাড়ি নিচে নেমে ব্রেকফাস্ট করার জন্য তাড়াহুড়ো করে চেয়ার টেনে বসতে যাব, তখনই ঠাস করে ফ্লোরে পড়ে গেলাম। সাথে সাথে ব্যথায় কুঁকড়ে উঠলাম। আমাকে পড়ে যেতে দেখে বড়মা তাড়াতাড়ি পাশে এসে বসলো। ব্যথায় কাঁদতে কাঁদতে সামনে দেখি আরমান ভাই একটা কেয়ারলেস ভাব নিয়ে ডাইনিং টেবিলে এসে বসে পড়লো। তারপর পেছনে তাকাতেই দেখলাম চেয়ার আমার থেকে অনেক দূরে সরে রয়েছে। বুঝতে বাকি রইল না চেয়ার সরানোর কারণেই আমি পড়েছি, কিন্তু চেয়ার সরালো কি? আরমান ভাই। আমি রাগে কটমট করতে করতে কোমরে হাত রেখে উঠে দাঁড়ালাম। তোর বেশি লাগেনি তো মা? আমি জোরে জোরে না বোধক মাথা ঝাঁকালাম, যদিও আমার যথেষ্ট লেগেছিল। আশেপাশে তাকিয়ে দেখি সার্ভেন্টরা সকলে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আমাকেই দেখছে। ইচ্ছে হলো কড়া করে কয়েকটা কথা শুনিয়ে দিই। এখানে কি সার্কাস চলছে যে এভাবে হা করে তাকিয়ে আছে আমার দিকে? আমি এবার আরমান ভাইয়ের দিকে তাকালাম। উনি আমার দিকে না তাকিয়ে স্যান্ডউইচ খেয়েই চলেছেন। তার এই ডোন্ট কেয়ার ভাব আমার সহ্য হলো না। রাগে দুঃখে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। ভার্সিটিতে ক্লাস শেষ হতেই মার্ক আমার পাশে এসে দাঁড়ালো। হোয়াটসঅ্যাপ মিঠু? আমার নামে এমন বিকৃতি উচ্চারণ শুনে আমি কিছুটা চেতে গেলাম মার্কের ওপর। ডোন্ট কল মি মেঠু, কল মি মিথু। মিঠু? উফ, হোয়াট এভার। এই কি বললে তুমি? আমার নাম তোমার কাছে হোয়াট এভার বলে মনে হচ্ছে? আরে নো, আর চেষ্টা করছি, বাট হচ্ছে না। মেঠু মেঠু। ওর উচ্চারণের স্টাইল দেখে আমি ফিক করে হেসে দিলাম। আমার হাসি দেখেও সেও হালকা হেসে বাম হাতের মাথার পেছনে হালকা চুলকালো। আমি আরও একরাশ হেসে সামনের দিকে হাঁটতে লাগলাম।
ইটস ওকে। আমার কথা শুনে এবার মার্কও আমার পাশে হাঁটতে লাগলো। হ্যাঁ মিঠু, তুমি কি বাড়ি যাচ্ছ? কেন? না মানে, আমি যদি তোমার বাড়ি অব্দি লিভ দেই, তবে কি তুমি সেই লিভ নেবে? না তো। ওহ কামান মিঠু, আজকে 3টা প্লিজ। আজ হঠাৎ করে আমার প্রতি এত দরদ কোথা থেকে এলো তোমার? হঠাৎ করে কথায় যা হয়েছে তা তো ধীরে ধীরে হয়েছে। নাথিং, আমি কার্ডে আসছি, তুমি একটু ওয়েট করো। বলেই মার্ক চলে গেল। আমি ভার্সিটির বাইরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম। তখনই একটা গাড়ির দিকে আমার চোখ আটকে যায়। গাড়িটা তো আরমান ভাইয়ের। হ্যাঁ, আরমান ভাইয়েরই। উনি এখানে কেন এসেছিলেন? আমাকে নিয়ে যাওয়ার জন্য? যদি তাই হয় তাহলে আমায় না নিয়েই বা এভাবে চলে যাচ্ছে কেন? আর উনি আমাকেই বা কেন নিতে আসবেন? কোনো কাজে এসেছিলেন হয়তো, কিন্তু এদিকে কি কাজ থাকতে পারে ওনার? আমার ভাবনার মাঝে মার্ক তার গাড়ি নিয়ে হাজির হলো। আমিও কোনো কথা না বলে গাড়ির সামনের সিটে বসে পড়লাম। রাস্তায় মার্ক অনেক কথাই বলছিল, কিন্তু মন ছিল সেই গাড়ির দিকে। আরমান ভাই ভার্সিটি কেন এসেছিলেন? বাড়িতে পৌঁছে আমি গাড়ি থেকে নেমে পড়লাম। মার্কের পাশে এসে জানালার দিকে তাকিয়ে বললাম, মার্ক, বাড়ির ভেতরে চলো। ইটস ওকে, অন্য একদিন আসবো। আচ্ছা, তার মানে এবার আমার লিভ দেওয়ার ইচ্ছে আছে বুঝি? হয়তো। ওকে বাই। বলেই মার্ক তার গাড়ি ছুটিয়ে চলে গেল। আমিও আর কিছু না ভেবে বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালাম। তখনই বাড়ির সামনে দুটো গাড়ি দেখে একটু অবাক হলাম। একটা গাড়ি আরমান ভাইয়ের, যেটা আমি কিছুক্ষণ আগে ভার্সিটির বাইরে দেখেছিলাম। আর একটা গাড়ি কার? কেউ কি এসেছে বাড়িতে? আমি তাড়াতাড়ি বাড়ির ভেতরে গেলাম, কিন্তু ড্রয়িং রুমে কাউকেই দেখতে পেলাম না। আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে উপরে নিজের রুমে যেতে লাগলাম। তখনই আমার চোখ আরমান ভাইয়ের ঘরের মধ্যে পড়ে। দরজা খোলাই ছিল, যার কারণে ঘরের ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। আরমান ভাই বেডের ওপরে বসে আছেন, এক পা ছড়িয়ে, অন্য পা ভাঁজ করে তার হাঁটুর ওপর এক হাত রেখেছেন। তার পাশেই বসে আছেন একজন ভদ্রলোক, ওনার হাত ধরে রয়েছেন। দেখে মনে হচ্ছে পালস চেক করছেন। তার মানে ডক্টর। কিন্তু ডক্টর বাড়িতে কি করছেন? আরমান ভাইয়ের কি কিছু হয়েছে? বড়মা পাশেই দাঁড়িয়ে আছে। আমি যে ভেতরে যাব তাও তো কোনো উপায় নেই। আমায় দেখলেই আরমান ভাই তেলে বেগুনে জ্বলে উঠবেন। তাই উপায় না পেয়ে দরজার আড়ালে দাঁড়ালাম। মিস্টার চৌধুরী, আপনার তেমন কিছু হয়নি। আপনি ফিজিক্যালি একদম ফিট। আর আপনার এসব শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এসব কিছুই নর্মাল। এসব কিছু একটা নর্মাল মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। সব মানুষই এভাবে ইমোশনাল হয়েই থাকে। আপনিও তার ব্যতিক্রম নন। হোয়াট ডু ইউ মিন ডক্টর বোস্টন? আমার বুকে ব্যথা, শ্বাসকষ্ট আপনার কাছে কিছুই না বলে মনে হচ্ছে? আর ইউ থিঙ্ক আই এম গন ম্যাড? আমি শুধুই আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। ন, আপনি তো রেগে যাচ্ছেন মিস্টার চৌধুরী। ইটস ওকে। আপনার যদি নিজেকে নিয়ে এতটাই কনফিউজ থেকে থাকে, তাহলে আমি টেস্ট দিচ্ছি, সেগুলো করিয়ে নেন। প্রবলেম সলভ। বলেই ডক্টর বোস্টন প্রেসক্রিপশন লিখতে বসলেন। আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভেতরে ঢুকতে যাব, তখনই আমার দিকে আরমান ভাইয়ের নজর পড়ল। আর উনি ওনার রক্তলাল চোখ মুখ আরো শক্ত করে বলে উঠলেন, গেট লস্ট। এবার আমি কিছুটা দৌড়েই ঘর থেকে বেরিয়ে এলাম। কেন যে ঘরে ঢুকতে গেলাম কে জানে, কিন্তু ওনার কি হয়েছে সেটাও তো পরিষ্কার করে জানা হলো না। আমি বেরোনোর কিছুক্ষণের মধ্যেই বড় মা ডক্টর বেস্টনকে নিয়ে ঘর থেকে বেরোলেন। ডক্টর বোস্টন, আপনি আরমানের ব্যবহারে প্লিজ কিছু মনে করবেন না। ও হয়তো কিছু একটা নিয়ে খুব টেস্টে আছে। নো, ইটস ওকে। আমি বুঝেছি, আসলে তেমন কোনো অসুখই করেনি। এটা জাস্ট ইমোশনাল রিয়্যাক্ট বলতে পারেন। আমরা সকলকে কখনো না কখনো এই অনুভূতিটা অনুভব করেছি। হয়তো মিস্টার চৌধুরী এতদিন এই অনুভূতি থেকে বঞ্চিত ছিল, তাই হঠাৎ এরকম একটা অনুভূতি উনি হজম করতে পারেননি। ডক্টর বোস্টন আরও কিছুক্ষণ বড়মার সাথে কথা বলে চলে গেলেন। আসলে বড় লোকেরা এরকমই হয়, পান থেকে চুন খসতেই ডক্টর ডক্টর বলে চেঁচাতে শুরু করে। আর আমি কত ভয়টাই না পেয়েছিলাম। উফ, কালে কালে আর যে কত কি দেখতে হবে জানি না বাপু। বুড়িদের মতো একটা ডায়লগ ছেড়ে নিজের ঘরে চলে এলাম। ব্যাগটা বিছানার উপর রেখেই ওয়াশরুমে চলে গেলাম একটা লম্বা শাওয়ার নেওয়ার জন্য। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাবার্ডের দিকে এগোলাম। কাবার্ড খুলতেই আমার পেছনে কারোর অস্তিত্ব টের পেলাম।
সাথে সাথেই বুকের ভেতরটা ধক করে উঠল। পেছনের মানুষটাকে দেখার জন্য ঘুরে দাঁড়াতেই থমকে গেলাম। আরমান ভাই। ওনার চোখ মুখ দেখে আমার ভয়ের আত্মারাম কেঁপে উঠল। উনি আমার ঘরে কি করছেন এসব ভাবনা মাথাতে আসলেও বেশিক্ষণ টিকলো না। এই মুহূর্তে আমার মাঝে ভয়ের থেকে বেশি লজ্জা অস্থিরতা কাজ করতে লাগলো, কারণ আমি শুধু একটা বাথ টাওয়েল পরে রয়েছি। কি করব না করব ভাবছি। এরই মাঝে উনি আমার দিকে একদম এগিয়ে এলেন। আমি সাথে সাথে কাভার্ডের সাথে মিশে গেলাম। ভয়ে লজ্জায় অস্বস্তিতে চোখ বন্ধ করে নিলাম। নিজের লজ্জা কমানোর জন্য বাম হাতের কাভার্ড হাতিয়ে যেই কাপড়টা হাতে এলো সেটা দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলাম। আর তখনই হঠাৎ করেই উনি আমার খুব কাছে এসে কাভার্ডের দুই পাশে হাত রেখে দাঁড়ায়। আপনি আমার ঘরে কি করছেন? আমার কথায় উনি আমার দিকে আরো এক দফা এগিয়ে এসে বলে উঠলেন। ছেলেটা কে ছিল? ওনার কথা আমি অবাকে চোখে ওনার দিকে তাকালাম। কোন ছেলেটা? যার সাথে কথা বলতে গিয়ে তুমি হাসতে হাসতে গড়িয়ে পড়ছিলে। আমার আর বুঝতে বাকি রইল না যে উনি মার্কের কথা বলছেন। ও আমার ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড নাকি তার থেকেও বেশি কিছু? কথাটা গায়ে লাগলো আমার, তাই একটু রেগে গিয়েই বলে উঠলাম, ফ্রেন্ড হোক বা তার থেকে বেশি কিছু তাতে আপনার কি? আমার পার্সোনাল ব্যাপারে আপনি কেন মাথা ঘামাচ্ছেন? তোমার পার্সোনাল ব্যাপারে মাথা ঘামানোর কোনো ইচ্ছে আমার নেই। আমার তো আফসোস হচ্ছে ওই ছেলেটার জন্য যার পছন্দ এতটা জঘন্য। আচ্ছা, তোমার ওই সো কল্ড বয়ফ্রেন্ড কি জানে যে সে যাকে পছন্দ করে তার বাবা একজন ঠক জোচ্চর আর চিপ মেন্টালিটির মানুষ, আর তার মেয়ে তার থেকে কোনো অংশে কম নয়? ওনার কথায় আমি থমকে গেলাম। ছলছল দৃষ্টিতে ওনার দিকে তাকাতেই উনি আবার বলে উঠলেন, এই চোখের জল, এটা দেখেই তো মম তোমায় এই বাড়িতে আশ্রয় দিয়েছিল, রাইট? আর তুমি আমার খেয়ে আমার পরে অন্যের সাথে নষ্টামি করে ঘুরে বেড়াচ্ছ। একটা কথা কান খুলে শুনে রাখো মিস মিতু রহমান, আমার এখানে থাকতে হলে এসব নষ্টামি বন্ধ করতে হবে, নয়তো এর পরিণাম তোমার জন্য অনেক ভয়ঙ্কর হবে। কথাটা বলেই উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আর আমি ফ্যালফ্যাল দৃষ্টিতে ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এই লোকটা আমাকে এতটা নিচু ভাবে, ছি! নিজের উপরেই রাগ হচ্ছে এখন আমার। এইরকম একটা লোককে আমি আমার মনে জায়গা দিয়েছিলাম, যার মনে ন্যূনতম আবেগ নেই, অনুভূতি নেই। থাকলে আমার মৃত বাবার সম্পর্কে এত খারাপ কথা বলতে পারতেন না। আমার হাত পা অবশ হয়ে আসছে, দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পাচ্ছি না। হাঁটু গেড়ে ওখানে বসে পড়লাম। এখন আশেপাশে সব কিছু ভুলে হাউমাউ করে কাঁদতে ইচ্ছা হচ্ছে। আটকালাম না নিজেকে। নিজের সমস্ত রাগ ক্ষোভ এই কান্নার মাঝে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সেদিনের পর থেকে আমি আর আরমান ভাইয়ের সামনে যাইনি। দুদিন পরেই আমার এক্সাম শুরু হয়। আমি আমার এক্সামের পুরো কনসেন্ট্রেট করি। এক্সাম শেষ হলেই আমি এখান থেকে চলে যাব। আর কোনোদিনও ফিরবো না লন্ডনে, আর নাই আরমান ভাইয়ের জীবনে। আর মাত্র 2টো এক্সাম বাকি। এই এক্সাম শেষ হলেই আমি চলে যাব। এই ভাবনাটা মাথায় নিয়েই আমি আমার ঘরের পড়ার টেবিলে বসে পড়ছিলাম। এমন সময় আমার ঘরে বড় মা এলেন। আমি ওনাকে দেখে বই বন্ধ করে ওনার দিকে তাকালাম। কিছু বলবে বড় মা? কেন, তোর ঘরে কি শুধু কিছু বলার জন্যই আসতে হবে নাকি? না না, আমি এইভাবে বলতে চাইনি। আচ্ছা ঠিক আছে, তোর পরীক্ষা কেমন চলছে? ভালোই। পরবর্তী এক্সাম কবে? 2 দিন পর। তার মানে এখনো সময় আছে। মানে? মানে কাল আরমানের অফিসে একটা সাকসেস পার্টি আছে। আরমান আমায় যেতে বলেছিল, কিন্তু আমার এখন আর এসবে মন নেই। ভাবলাম তুই তো এই বাড়ি আর ভার্সিটি ছাড়া কোথাও বেরোস না, তাই তুই না হয় কাল যাবি আরমানের সাথে। বড়মার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। না না বড়মা, আমার অনেকগুলো পড়া আছে, আমি যেতে পারবো না। পড়া আছে তো কি হয়েছে, সারাক্ষণ এত পড়া পড়া করিস, একটা রাত না পড়লে বা কি? তুই কাল যাচ্ছিস আর এটাই ফাইনাল, বুঝেছিস? কথাটা বলেই বড়মা বেরিয়ে গেলেন। আমায় কিছু বলার সুযোগও দিল না। এখন আমি কি করব? আমি কখনোই ওনার সাথে ওনার পার্টিতে যেতে পারবো না। আর সবথেকে বড় কথা, উনি নিজে আমায় অ্যালাউ করবেন। বারবার যেচে অপমান হওয়ার তো কোনো মানে হয় না। কি করব না করব কিছুই মাথায় আসছে না। পরের দিন অসুস্থতার ভান করেও কোনো লাভ হলো না। বড়মা এক প্রকার জোর করেই আমায় আরমান ভাইয়ের সাথে পাঠালেন।
গাড়িতে দুইজনই চুপচাপ ছিলাম, এমন ভাব যেন কেউ চিনি না। অফিসে পৌঁছে উনি ওনার মতো অন্যদিকে চলে গেলেন, আর আমি একা একদিকে দাঁড়িয়ে রইলাম। এতগুলো মানুষের মাঝে নিজেকে কেমন তুচ্ছ মনে হতে লাগলো। ইচ্ছে করছিল দৌড়ে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু পালাতেও পারছিলাম না। দুই চোখ শুধু একজনকেই খুঁজছিল। এতগুলো মানুষের মাঝে সেই একজনই আমার চেনা, ওই একজনই আমার অবলম্বন। কিন্তু এত খোঁজার পরও আমি ওনাকে কোথাও পেলাম না। কিছুক্ষণের মধ্যেই অফিসের গ্র্যান্ড ফ্লোরে সবাই ডান্স করতে লাগলো। ঠিক সেই ভিড়েই দেখলাম আরমান ভাই একটা মেয়ের সাথে ডান্স করছে। মেয়েটা একদম চিপকে আছে তার সাথে। প্রচণ্ড রাগ হলো আমার, ইচ্ছে করছে এক্ষুনি ওদের দুইজনের চুল টেনে ছিঁড়ে ফেলি। এরই মাঝে হঠাৎ করে একজন ভদ্রলোক আমার পাশে এসে আমায় ডান্সের অফার করলেন। একে তো মাথায় রক্ত টকবক করছে, তারপর এই লোকটার বিরক্তিকর ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। চোখ মুখ কুচকে বললাম, নো থ্যাঙ্কস বলে সেখান থেকে সরে এলাম। কিন্তু বিপত্তিটা সেখানেই ঘটল। হাঁটতে হাঁটতে হঠাৎ করে শাড়ির কুচি পায়ে লেগে কুচি খুলে গেল। সর্বনাশ! এখন কি করব? শাড়ির আঁচল মেলে দিয়ে এক হাতে কুচি ধরে রইলাম। মাথা পুরোই হ্যাং হয়ে আসছে। আমি শাড়ি পরতে পারি না, ইনফ্যাক্ট পরার কোনো প্রয়োজন বোধ করিনি। আজ বড়মা জোর করেই শাড়িটা পরিয়ে দিল। এটা এখন আমি ঠিক করব কি করে? তার উপর স্লিভলেস। এবার সত্যি আমার কান্না পাচ্ছে। আর কিছুক্ষণ এইভাবে কুচি ধরে দাঁড়িয়ে রইলে পার্টির লোকজন আমাকে পাগল বলে আখ্যায়িত করবে। কিন্তু যাই হোক, এত মানুষের সামনে তো আর শাড়ি ঠিক করতে পারি না। কোনো নির্জন জায়গা খুঁজতে হবে। আমি আশেপাশে একটা কেবিন দেখে তার ভেতরে চলে গেলাম। দরজা ভেজিয়ে ওখানে দাঁড়িয়েই শাড়ি ঠিক করার চেষ্টা করলাম। না, হচ্ছে না। স্লিভলেস শাড়ি এদিকে ঠিক করতে গিয়ে অন্যদিকে নষ্ট হয়ে যাচ্ছে। কি করব না করব কিছুই মাথায় আসছে না। এমন সময় আমার পেছনে কারোর অস্তিত্ব টের পেলাম। তার উষ্ণ শ্বাস আমার ঘাড়ের ওপর পড়ছে। আমি কিছুটা ভয় পেয়ে পেছনে ঘুরতে যাব, তখনই আমার পিঠে তার বুক ঠেকে আটকে গেল। বুঝতে বাকি রইল না যে লোকটার কেউ নয়, আরমান ভাই। আমার বুকের টিপটিপানি বাড়তে লাগলো, পুরো শরীরে কাঁপুনি ধরে গেছে। আরমান ভাই এখানে কি করছেন? আর আমার এত কাছেই বা কেন? আমার সকল ভাবনার মাঝেই উনি আমার নগ্ন পেটে এক হাত রেখে আমার নিজের বুকে আরও গভীরভাবে মিশিয়ে নিলেন। ওনার স্পর্শে নিজের অজান্তেই আমার চোখ বন্ধ হয়ে এলো। শ্বাসের ঘনত্ব বাড়তে লাগলো। উনি এবার দুই হাত আমার দুই হাতে স্লাইড করতে করতে আমার হাতে থাকা শাড়ির কুচি নিজের হাতে নিয়ে নিলেন। আমি বুঝতে পারছি না উনি কি করতে চাইছেন। চোখ খোলার সাহস পাচ্ছি না। চোখ বন্ধ করে অনুভব করা ছাড়া আমার আর কিছুই করার নেই। কিছুক্ষণ পর পেটে ওনার হাতের স্পর্শ পেতেই আবারও কেঁপে উঠলাম। উনি শাড়ির কুচি গুজে দিলেন। ওনার স্পর্শ আমার সহ্য হচ্ছে না। নিজের ঠোঁট কামড়ে অন্যদিকে ফিরে রইলাম। নড়ার শক্তিটুকুও পাচ্ছি না। এরই মাঝে উনি এক হাতে আমার ঘাড়ের চুল সরিয়ে ওখানে নিজের ঠোঁট বসালেন। এক মুহূর্তের জন্য আমার পৃথিবী থমকে গেল। দম বন্ধ হয়ে আসার উপক্রম। কি করছে এই লোকটা? চোখ বন্ধ করেই কাঁপতে লাগলাম আমি। এমন সময় উনি আমার কোমরে হাত রেখে হ্যাচকা টানে আমায় নিজের দিকে ফিরিয়ে নিলেন। এক হাত পেছনে আমার চুল মুষ্টিবদ্ধ করে নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। তখনই আমার সেদিনের কথাগুলো মনে পড়ে গেল। নিজের রাগ ক্ষোভ আটকে না রেখে হঠাৎ করে খুব জোরে ধাক্কা দিয়ে ওনাকে নিজের থেকে সরিয়ে দিলাম। হঠাৎ এমন হওয়ায় উনি দু কদম পিছিয়ে গিয়ে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন। আমি ওনার এই দৃষ্টি উপেক্ষা করে জোরে চেঁচিয়ে বলতে লাগলাম, কি করছিলেন কি আপনি? আপনি আমায় এভাবে স্পর্শ করতে পারেন না। আমাকে স্পর্শ করার কোনো অধিকার আপনার নেই। কথাটা শেষ করার আগেই উনি আমার এক হাত ধরে হ্যাচকা টানে দেওয়ালের সাথে মিশিয়ে আমার দুই হাত দেওয়ালে চেপে ধরলেন। আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। উনি চোখ মুখ শক্ত করে আমার চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, আমি কি কি করতে পারি তার কোনো আন্দাজ তোমার নেই। আর অধিকারের কথা বলছো তো, আমি আমার অধিকার খুব ভালো করেই জানি, আর সেটা আদায় করতেও। বলেই আমার মৃদু ধাক্কা দিয়ে সেখান থেকে চলে গেলেন। আমি পড়তে গিয়েও নিজেকে সামনে নিলাম। প্রচণ্ড রকমের কান্না পাচ্ছে আমার। এই লোকটা এইরকম কেন? একটু নরম হলে কি পারতো না? সেদিন ওনাকে কিছু না বলে পার্টি থেকে চলে এসেছিলাম। তার আর কতগুলো দিন কেটে গেল। আমার দুটো এক্সামও শেষ হলো। এক্সাম শেষ হতেই আমি বড়মাকে বলে আমার বাংলাদেশের ফ্লাইট বুক করলাম। আমার বাংলাদেশে যাওয়ার কথা শুনে সেদিন চাচা চাচি অনেক খুশি হয়েছিলেন। আমিও আর দেরি করতে চাইনি।
কালই আমার ফ্লাইট, কাল চলে যাব আমি। আর কখনো দেখা হবে না আমার আরমান ভাইয়ের সাথে। কথাটা বুক ফেটে কান্না বেরোচ্ছে। একসময় নিজেকে আর ধরে রাখতে পারলাম না। শেষবারের মতো একবার ওনাকে দেখার জন্য ওনার ঘরে চলে এলাম। উনি বেডে বসে ল্যাপটপে নিজের কাজ করছিলেন। আমায় দেখেই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু বলতে যাবেন, তার আগে আমি বলে উঠলাম, কাল আমি চলে যাচ্ছি। উনি ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে ছোট্ট করে বলে উঠলেন, তো ভালোবাসি। এবার উনি চট করেই আমার দিকে তাকালেন, ল্যাপটপ পাশে রেখে উঠে দাঁড়িয়ে 2 হাত পকেটে রেখে বলে উঠলেন, কেন? তোমার ওই সো কল্ড বয়ফ্রেন্ড বুঝি তোমায় ভাও দেয়নি, যার কারণে এখন তুমি আমার কাছে এসেছো। তবে তোমার একবার ভাবা উচিত ছিল যে তুমি কার সামনে। ওনার কথাটা শেষ হওয়ার আগেই আমি দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। উনি হয়তো এরকম কিছু আশা করেননি, যার কারণে উনি চুপ মেরে গেলেন। এই মুহূর্তে আমার একদমই ভয় হচ্ছে না, শুধু এই বুকে মাথা রেখে কাঁদতে ইচ্ছা করছে, খুব করে কাঁদতে ইচ্ছা করছে। ইনি কেন বোঝেন না আমার ভালোবাসাটা? এতদিন ধরে ওনার বাড়িতে পড়ে আছি, এনার অপমান সহ্য করেছি, শুধুই কি নিজের পড়ালেখা কমপ্লিট করার জন্য? ভালোবাসি ওনাকে, তাই তো এত অপমান সহ্য করেও ওনার আগে পিছে ঘুরতাম। কিন্তু এতদিনে কি উনি মনের এতটুকু জায়গাও নিজের করে নিতে পারিনি আমি এতটাই ব্যর্থ? এই মেয়ে, কি করছো? ছাড়ো আমায়। চাচু আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। আমি বাংলাদেশে ফিরলেই তারা বিয়ের আয়োজন শুরু করবে। আমি বাংলাদেশে ফিরলে আর কখনো আপনাকে দেখতে পাবো না। শেষবারের মতো আপনাকে দেখতে এলাম, আর কখনো আপনাকে বিরক্ত করব না। চলে যাব, সারা জীবনের জন্য চলে যাব। বলেই মাথা তুলে এক নজর ওনার দিকে তাকালাম। উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। ওনার এই চোখের ভাষা বোঝার ক্ষমতা আমার নেই। এই চোখে নেই কোনো অনুভূতি, নেই কোনো মায়া দয়া। ওনার ভাবলেশহীন এই চেহারা দেখে আমার কান্নার বেগ আরও বেড়ে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে ঘর থেকে বেরিয়ে গেলাম। উনি সবসময় আমায় কষ্ট দিতে পছন্দ করেন। কেন আমায় এত কষ্ট দেন উনি? একটুও কি ভালোবাসতে পারেন না? ভেবেছি বাংলাদেশে গিয়েই বিয়েতে হ্যাঁ বলে দেব। নিজের কষ্টটাকে বাড়াতে চাই না। যে কখনো আমায় ভালোই বাসেনি, তার জন্য কেনই বা আমি থেমে থাকবো? সে তো আমায় ছাড়া খুব ভালোই থাকবে, তাহলে আমি কেন পারবো না? নিজে নিজে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আর কখনো ওনার কথা ভাববো না, কখনো না। পরের দিন আমি বেরিয়ে পড়লাম বাংলাদেশের উদ্দেশ্যে। আসার সময় একটাবার ওনার সাথে দেখাও হয়নি। আমি প্রাণপণে চেয়েছিলাম দেখা না হওয়ার, কিন্তু আমার অবচেতন মন তা মানতে নারাজ ছিল। এয়ারপোর্টে এসেও বারবার তাকিয়ে খুঁজে চলেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। বাংলাদেশে ফিরেছি আজ প্রায় বেশ কয়েকদিন হলো। লন্ডন থেকে ফেরা 2 দিন পরেই আমাকে নিলয়ের সাথে দেখা করতে বলা হয়। একটা কফি শপে দুজনে দেখা করি। তার কথাবার্তা যে ততটা খারাপ তা নয়। একজন ভালো ছেলে হওয়ার মতো সমস্ত গুণ তার রয়েছে, আর একজন ভালো স্বামীও। ওনার সাথে কথা বলার পর বুঝলাম উনি আমার আগে থেকেই পছন্দ করতেন। আমার চাচ্চুর বন্ধুর ছেলে। আগে যখন বাবার সাথে বাংলাদেশে এসেছিলাম, তখনই নাকি আমায় প্রথম দেখেছিল, আর প্রথমবার প্রেমে পড়েছিল। কিন্তু আমার মনে এখনও আরমান ভাই রয়ে গেছেন। আচ্ছা, বিয়ের পরেও কি আমি ওনাকে ভুলতে পারবো? নিলয় কি পারবে আমার এইভাবে মেনে নিতে? কোনো স্বামী চাইবে না তার স্ত্রী অন্য কোনো পুরুষের কথা ভাবুক, হোক না সেটা ওয়ান সাইড লাভ। তাই দেরি না করে আমি ওনাকে আমার ভালোবাসা সম্পর্কে সবটা বলে দিলাম। কিন্তু সেই ভালোবাসার মানুষটা যে আরমান ভাই, সেটা জানালাম না। আমার কথা শুনে উনি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর কিছু না বলেই আমার বাড়িতে দিয়ে উনি চলে গেলেন। ভেবেছিলাম বিয়েটা হয়তো ক্যান্সেল করে দেবেন, কিন্তু তা হলো পরের দিনই জানতে পারলাম উনি বিয়েটার জন্য তাড়া দিয়েছে। খুব তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলতে চান উনি। ওনার এর কারণ জিজ্ঞাসা করলে উনি জানান উনি আর আমায় বেশি দিন কষ্ট পেতে দেখবেন না। যে আমি অন্য একজনকে বেশি কষ্ট পেয়েছি, সেই ভালোবাসাটা নিজের করে নিয়ে পরিবর্তে আমার চরণে পৃথিবীর সুখ ঢেলে দেবেন। সেদিন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম আমি ওনার দিকে। একটা কাউকে এতটা ভালো কি করে বাঁচতে পারে? আমি বোবা হয়ে গেছিলাম। কষ্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এইভাবেই যদি আরমান ভাই আমার ভালোবাসতো, তাহলে কি এমন খারাপ হতো?
বিয়ের তোড়জোড় শুরু হলো, বাড়িতে আত্মীয়রা আসা শুরু হলো। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমি লন্ডন থেকে একা ফিরিনি, আমার সাথে মার্কও এসেছে। যদিও আমার বাড়ির সবাইকে জানিয়েছি ও আমার ফ্রেন্ড আর ও আমার বিয়ে উপলক্ষে এসেছে, তবে সেটা একটা অজুহাত ছাড়া আর কিছুই না। সে তো এসেছে আমার কাজিন ছায়ার জন্য, যাকে একবার আমার ফোনে একটা ছবিতে দেখেই এই 1 বছর যাবৎ পাগলের মতো ভালোবেসে এসেছে। যদিও এই 1 বছর ভুলবশত একবার তার ছায়ার সাথে ফোন আলাপ হয়েও গিয়েছে, তবে সেদিনের পর থেকে তার পাগলামি আরও বেশি বেড়ে গিয়েছে। একটাবার ছায়ার সাথে দেখা করার জন্য পাগল হয়ে ওঠেও সে। ছায়া কি করতে পছন্দ করে, কি পড়তে পছন্দ করে, কি খেতে পছন্দ করে, এসব কিছু প্রশ্ন করে করে আমার মাথা খাচ্ছিল সে। তাই সুযোগ পেয়েই তাকে বাংলাদেশে নিয়ে চলে এলাম, আর সে এই সুযোগটা একদমই মিস করতে চাননি। তবে এখানে এসে অবধি ছায়ার সাথে তার যতবারই কথা হয়েছে সেটা ঝগড়া ছাড়ার কিছুই না। ছায়া মোটেও সাদা চামড়ার মানুষ পছন্দ করে না, তার মতে এদের মাঝে মন থাকে না। একটা বিয়ে করে 2 বছর পর আরেকটা বিয়ে করে, এদের মধ্যে ফিলিংস বলতে কিছুই নেই। ছায়ার এই মন্তব্য মার্ক একদমই পছন্দ করেননি, যার কারণে লুঙ্গি বেঁধে তার সাথে ঝগড়া নেমে পড়ে। মার্কের বাংলা খারাপ আর ছায়ার ইংলিশ। এবার বুঝে নিন তাদের ঝগড়াটা কোন টাইপের হয়ে থাকে। এত ঝগড়ার মাঝেও মার্ক বেচারা ছায়াকে প্রপোজে করতে পারেনি। তারপর ও তার চোখে ছায়ার প্রতি ভালোবাসা স্পষ্ট। তাদের এসব খুনসুটি দেখতে দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে গেল। পরশু আমার গায়ে হলুদ, তারপর বিয়ে। বাড়িতে অনেক মেহমানও চলে এসেছে। বিয়ে একটা আমেজ ফুটে উঠেছে। ড্রয়িং রুমে বড়রা সকলে একসাথে বসে গল্প করছিল, আর কাজিনরা একসাথে টিভি দেখছিলাম। হঠাৎ করেই বাইরে গাড়ির হর্নের আওয়াজ শুনে বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। মুহূর্তে একটা অদ্ভুত অনুভূতি গ্রাস করে ফেললো আমায়। আরমান ভাই। সদর দরজা দিয়ে আরমান ভাইকে ভেতরে আসতে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি স্বপ্ন দেখছি না তো? উনি এখানে কি করছেন? না না, এটা হতে পারে না। আমি নিশ্চিত স্বপ্ন দেখছি। আমি আরও বেশি নিশ্চিত হওয়ার জন্য নিজের হাতে চিমটি কাটলাম। না, লাগছে না, তার মানে স্বপ্ন। আমি ঘোরের বসে আরেকটু জোরে চিমটি কাটলাম। তখনই কারো চিৎকার শুনে পাশে ফিরে তাকালাম। মার্ক আহত চোখে আমার দিকে তাকিয়ে নিজের হাতে হাত বোলাচ্ছে। আমি অবাক চোখে তার দিকে তাকাতেই সে বলে উঠল, হোয়াট ইজ দিস মিঠু? হোয়াই ইউ আর হার্টিং মি? আমি এবার ওর হাতের দিকে তাকালাম। ইস, মার্ক কখন আমার পাশে এসে দাঁড়িয়ে ছিল বুঝতেই পারিনি। না বুঝে আমি আমার হাত মনে করে মার্কের হাতে চিমটি কেটেছি, তাই আমার ব্যথা লাগেনি। তার মানে যা ঘটছে এ সত্যি, আরমান ভাই সত্যি এসেছে। আমি এবার চট করে সামনের দিকে তাকালাম। আরমান ভাই হেঁটে আসছেন, সাথে বড় মাও। এটা কি করে সম্ভব? উনি কি আমার বিয়ে নিজের চোখে দেখতে এসেছেন? ওনার কাছে কি আদৌ আমার এত ইম্পর্টেন্সই আছে যে আমার বিয়ের জন্য উনি লন্ডন থেকে বাংলাদেশে চলে আসবেন? মোটেও না। আমি বাড়ির দরজার সামনেই দাঁড়িয়েছিলাম। আরমান ভাই বাড়িতে ঢুকে আমাকে এড়িয়ে ভেতরে চলে গেলেন। আমার দিকে একবার তাকালেন না পর্যন্ত। বড় বাবা মারা যাওয়ার পর উনি আর বাংলাদেশে ফেরেননি, তাই এত বছর পর ওনাকে দেখে 2 চাচা 2 চাচির সাথে সব কাজিনরা তার খেদমতে লেগে পড়লেন। তার ভাব একেবারেই ভাবলেশীন। বড়মা আমায় দেখা মাত্রই মাথায় হাত রেখে মিষ্টি হেসে উঠলেন। বাংলাদেশে এসে দেখি বাংলাদেশের হাওয়া লেগেছে রে। একদম বাঙালি ভাব চলে এসেছে তোর মাঝে। আগে বুঝি বিদেশিদের মতো ছিলাম? না, তবে বিদেশ থেকে চোখে মুখে একটা বিদেশি ভাব চলে এসেছিল, যেটা এখন আর নেই। বিয়ের জন্য শুভকামনা রইল। খুব সুখী হ তুই। বলেই বাড়ির সকলের সাথে পরিচয় হতে শুরু করলেন, আর আমি ছল ছল চোখে তাদের দিকে তাকিয়ে রইলাম। বড়মার কথা শুনে বুঝলাম আরমান ভাই বড়মার এক কথা এখানে আসার জন্য রাজি হয়েছেন, যা বড়মার জন্য খুব আশ্চর্যজনক। আমি আর দাঁড়িয়ে থাকলাম না, সবাইকে এড়িয়ে নিজের ঘরে চলে এলাম। প্রচণ্ড কান্না পাচ্ছে আমার। নিজেকে তো ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছিলাম, তাহলে কেন আবার উনি আমায় এলোমেলো করে দিতে এলেন? কি করে পারবো ওনাকে সামনে রেখে অন্য একজনকে বিয়ে করে নিতে? এটা কেমন ভাগ্য আমার, যা শুধু আমায় কষ্টই দিয়ে এসেছে। কেন এমন হচ্ছে আমার সাথে? সেদিন আর নিজের ঘর থেকে বেরোয়নি। রাতে খাবার সময় বেরোলেও আরমান ভাইয়ের সাথে দেখা হয়নি। ওনার খাবার নাকি ওনাকে ঘরে পৌঁছে দিতে হয়েছে। পরের দিন সকালবেলা নিলয় আমাদের বাড়িতে এসে হাজির হয়।
আমায় নিয়ে গায়ে হলুদের জন্য কিছু কেনাকাটা করতে বেরোবেন বলে। আমি বিনা বাক্যে তৈরি হয়ে নিলাম। ছায়ার সাহায্যে একটা শাড়ি পরেছি। ছায়া প্রায় 1000টা পিন মেরে শাড়ি একদম শরীরের সাথে বসিয়ে দিয়েছে, যাতে শাড়ির খোলার আর উপায় না থাকে। আমি রেডি হয়ে ড্রয়িং রুমে চলে গেলাম। ওখানে নিলয় আমার জন্য অপেক্ষা করছে। আমি যেতেই নিলয় উঠে দাঁড়ালো। আমি পাশে এসে দাঁড়াতেই নিলয় সবার আড়ালে আমায় ফিসফিসিয়ে বলল, আজ আপনাকে অসাধারণ লাগছে। ওনার কথাটা শুনে কেন জানি না আমি চট করে উপরের দিকে তাকালাম। 2 হাত রেলিংয়ে ভর করে দাঁড়িয়ে আরমান ভাই আমাদের দিকেই তাকিয়ে আছেন। আমি চট করে চোখ নামিয়ে নিলাম। নিলয় আমার এক হাত ধরে নিয়ে যেতে লাগলো। আমিও তার সাথে চললাম। বেশ কিছু কেনাকাটা আর ঘোরাঘুরি করার পর বিকালের আগেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি ফিরতেই সকলেই আমাদের কেনাকাটা দেখতে ব্যস্ত হয়ে পড়ল। নিলয় চলে যেতে চাইলেও কেউ যেতে দিল না। খাওয়া দাওয়া করেই যেতে হবে। যদিও আমরা দুপুরে রেস্টুরেন্টে খেয়েছি, তারপরও সবার জোরাজুরিতে আবার খেতে বসার জন্য রাজি হলেন উনি। বাড়ির অনেকেই এখনও দুপুরের খাবার খায়নি। বাড়িতে অনেক মানুষ আর হই হুল্লোড়ের জন্য এই অনিয়মটা হয়ে গেছে। আমরা খেতে বসবো শুনে ছায়া, আরিফ, আমার কাজিন, ছোট চাচ্চু আর মার্কও খেতে বসলো। আমাকে নিলয় পাশে বসতে বলে হঠাৎ করে কোথা থেকে আরমান ভাই এসে হুট করে আমার জায়গায় বসে পড়লেন। সবাই অবাক চোখে ওনার দিকে তাকিয়ে রইলেন। আরমান, তুই এখানে? বড় মার কথায় উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন, খিদে লেগেছে মম, খেতে দাও। কিন্তু তোকে তো আমি একটু আগেই খাবার দিয়ে এলাম। তুই তো আবার হই হুল্লোর মাঝে থাকতে পছন্দ করিস না। খাবারটা আমি পুফিকে দিয়েছি। ফুপি কে? কিন্তু কেন? একজন তার বিয়ে নিয়ে এতটা মেতে আছে যে নিজের প্রিয় জিনিসটা খবর নিতেও সে ভুলে গেছে। বলে এক নজর আমার দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকালেন। ওনার কথায় আমার চট করেই মনে পড়লো আমি সকালে পুফি খেতে দিতে ভুলেই গেছিলাম। ইস, ও না জানি কতক্ষণ না খেয়েছিল। প্রচণ্ড খারাপ লাগছে। ইচ্ছে করছে ছুটে যাই তার কাছে, কিন্তু এই মুহূর্তে নিজের ইচ্ছেটাকে দমন করে মার্কের পাশে ফাঁকা চেয়ার দেখে ওখানে বসে পড়লাম। মার্কের পাশে বসে খেতে খেতে তার সাথে টুকটাক কথা বলছিলাম। এমন সময় আমার নজর পড়ে ছায়ার দিকে। ছায়া নিজের মতো খেয়েই চলেছে। আমি মার্কের দিকে তাকালাম। আহা, কত কষ্টই না করছে মার্ক ছায়াকে পটানোর জন্য। বন্ধু হিসেবে আমারও তো কিছু একটা কর্তব্য আছে। যদি ছায়াকে মার্কের জন্য জেলাস ফিল করাতে পারি, তো তার ভালোবাসাটা খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে। যেই ভাবা সেই কাজ। খেতে খেতে আমি মার্কের সাথে আরেকটু ঘেঁষে বসলাম আর নানান ধরনের গল্প শুরু করে দিলাম। বাঙালি খাবার কি করে খেতে হয়, তার স্বাদ কেমন হয়, যেগুলো খাবার আইটেমে নেই তার বর্ণনাও দিতে লাগলাম। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার সামনেই আমার উডবি নিলয় বসে আছে। আর আমার এসব বকবকানি মার্কও খুব মনোযোগ সহকারে শুনতে লাগলো। আমি আবার ছায়ার দিকে তাকালাম। না, এই মেয়ের কিচ্ছু হচ্ছে না। এ তো নিজের মতো খেয়েই চলেছে। এমনভাবে খাচ্ছে যেন আজ তার জীবনের প্রথম লক্ষ্য এই খাবারটা শেষ করা। আমি হতাশ চোখে মার্কের দিকে তাকাতেই মার্ক লাফিয়ে উঠল। ও মাই গড, মাই ফুড। তার এমন চিৎকারে আমি চমকে উঠলাম। আশেপাশে থাকা সকলেই তার দিকে অবাক চোখে তাকালো। What happened, Mark? চাচুর প্রশ্নে মার্ক তার দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে উঠল। Someone kick my leg. তার কথা শুনে আমরা সকলে তার পায়ের দিকে তাকালাম। ইতিমধ্যে তার বাম পায়ের খানিকটা অংশ লাল হয়ে গেছে। এ মা, এটা কি করে হলো? তোমার কি খুব জোরে লেগেছে মার্ক? ছায়ার কথায় মার্ক জোরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, No, no, it's okay. I'm fine. তোমরা বসো, আমার জন্য এত ব্যস্ত হতে হবে না। বলেই একটা ফ্যাকাশে হাসি দিয়ে মার্ক আবার চেয়ারে বসে পড়ল। কিন্তু আমার সন্দেহ হলো ছায়া একটু দূরে বসে আছে। যতই হোক ওর পা এত দূর আসবে না। আমি সামনের দিকে তাকালাম। নিলয় অবাক চোখে মার্কের দিকে তাকিয়ে আছে। আমি আরমান ভাইয়ের দিকে তাকালাম। উনি নির্বিকায় খেয়েই চলেছেন। এখানে একটা ঘটনা ঘটেছে, তার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই ওনার। আমার বুঝতে বাকি রইল না কাজটা উনিই করেছেন। এতদিনে ওনাকে এতটুকু তো চিনেই নিয়েছি। ওনার এই নির্বিকার রূপ মানেই উনি কিছু একটা করেছেন। আমি হালকা ঝুঁকে ওনার পায়ের দিকে তাকালাম। বুট পরে রয়েছে, যার কারণে মার্ক এত আঘাত পেয়েছে। কিন্তু উনি এমনটা কেন করলেন?
কি লাভ ওনার এসব কিছু করে? খাওয়া দাওয়া শেষ, কিছুক্ষণ পর নিলয় চলে গেলেন, আর বাড়ির সবাই কালকের আয়োজনের জন্য ব্যস্ত হয়ে পড়ল। কাজিনদের মধ্যে কালকের গায়ে হলুদে কে কি পরবে তা নিয়ে আলোচনা শুরু হলো। আমিও তাদের সাথেই যোগ দিলাম। পরের দিন সকালে গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়ল। পার্লার থেকে দুটো মেয়ে এসে আমায় সাজাতে লাগলো। নিলয় কাল নিজে আমার জন্য একটা লেহেঙ্গা পছন্দ করে দিয়েছেন, আমি সেটাই পরেছি। সন্ধ্যার দিকে আমি স্টেজে নিয়ে যাওয়া হলো। পুরো বাড়ি ডেকোরেট অসাধারণ ভাবে করা হয়েছে। গায়ে হলুদের স্টেজটাও সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার স্টেজে বসানোর সাথে সাথে অনেকে আমার সাথে কথা বলার জন্য স্টেজে উঠে এসেছে। এমন সময় মার্ক আমার পাশে বসে বলে উঠল, ওয়াও মিতু, ইউ আর লুকিং টু মাচ সেক্সি। কথা শুনে আমি ওর দিকে চোখ গরম করে তাকালাম, যা দেখে ও দুহাতে কান ধরে বলে উঠল। সরি। ওর কান ধরা দেখে আমি হেসে উঠলাম, তবে খুব ভালোই রপ্ত করেছি। ইয়া। কথাটা বলতে গিয়েও আটকে গেল মার্ক। আমি তার দিকে তাকালাম। ও মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে সামনে কারোর দিকে তাকিয়ে আছে। আমি তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই দেখি ছায়া এগিয়ে আসছে। হলুদ শাড়িতে তাকে অপূর্ব লাগছে, তবে তার এই সুন্দর মুখে চরম বিরক্তিকর ভাবটা ফুটে উঠেছে। হয়তো কিছু একটা নিয়ে প্রচন্ড বিরক্ত। শি ইজ লুকিং সো বিউটিফুল। আমি মার্কের দিকে তাকালাম। মার্ক এখনো ছায়ার দিকেই তাকিয়ে আছে। একটা ছেলের কাছে যখন সকল মেয়েই হট সেক্সি হয়ে থাকে, আর একটি মাত্র মেয়ে যখন তার কাছে অপূর্ব সুন্দরী হয়ে যায়, তখন বুঝতে হয় ছেলেটির মনে মেয়েটির জন্য ভালোবাসার গভীরতাটা কতটা। মার্ক 1 বছর আগে ভার্সিটির প্লে বয় ছিল। ছায়াকে ছবিতে দেখার পর থেকে তার স্বভাবে পরিবর্তন এসেছে। ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়েটা মার্ককে নিজের থেকে প্রপোজ করলেও মার্ক মুখ ফিরিয়ে নেয়। তার ভাষ্যমতে সে অন্য একজনকে ভালোবাসে। ভালোবাসা যে এরকমও হয় আমার জানা ছিল না। মার্ক আর এক মুহূর্ত দেরি না করে স্টেজ থেকে নেমে গেল। মার্ক স্টেজ থেকে নামতেই আমি আশেপাশে তাকাতে লাগলাম। আমার চোখ কাউকে খুঁজছে, কিন্তু কাকে? আরমান ভাইকে? হ্যাঁ, আরমান ভাইকেই। স্টেজের থেকে একটু দূরে আরমান ভাইয়ের দিকে তাকাতেই আমার নজর আটকে গেল। ইস, কত সুন্দর লাগছে ওনাকে। এই কালো রংটাও যেন ওনার ছোঁয়া পেয়ে নিজেকে গর্বিত মনে করছে। উনি আমার দিকেই তাকিয়ে আছেন। ওনার মোহনীয় দৃষ্টি থেকে আমার বুকটা হু হু করে উঠল। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? এগুলো হওয়ার কি খুব প্রয়োজন ছিল? আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি চোখ মুছে আবার ওনার দিকে তাকাতেই দেখি উনি ওখানে নেই। কোথায় গেল? কথাটা শুনেই ছায়া পেছনে ফিরে তাকালো। মার্ককে দাঁড়িয়ে থাকতে দেখেই ছায়া একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল, আই এম নট সেল্টার, আম ছায়া। ওই একই ব্যাপার। মোটেও একই ব্যাপার নয়। আর দেখুন, এই মুহূর্তে আমি আপনার সাথে ঝগড়া করতে মোটেও ইচ্ছুক নই। আপনি আসতে পারেন। কেন, কি হয়েছে ম্যাম সাহেবার? কথাটা বলে মার্ক ছায়ার পাশে এসে দাঁড়ালো। এবার ছায়া কাঁদো কাঁদো চোখে মার্কের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে উঠল, দেখুন না, সকলে মিলে প্ল্যান করেছিলাম আপুর গায়ে হলুদে সবাই মিলে খোপায় গোলাপ ফুল দেব। ফুল অর্ডার দিয়ে আনাও হয়েছিল, কিন্তু এখন আর আমি ফুলগুলো পাচ্ছি না। সবাই কি সুন্দর করে খোপায় ফুল দিয়েছে, আমি শুধু বাদ পড়ে গিয়েছি। না জানি কে আমার ফুলগুলো চুরি করে। একবার ধরতে পারি তাকে, তখন তাকে বুঝিয়ে দেব এই ছায়া কি জিনিস। কথাটা বলেই ছায়া ওখান থেকে চলে আসার জন্য পা বাড়ালে শাড়ির আঁচলের টান পেয়ে থমকে যায়। আচমকা এমন হওয়ায় ছায়া ভয় পেয়ে তড়িঘড়ি করে পেছনে তাকায়। মার্ক এক হাতে তার শাড়ির আঁচল টেনে ধরেছে, যা দেখে ছায়ার মাথা গরম হয়ে গেল। এটা কি ধরনের অসভ্যতা? এইভাবে একটা মেয়ের শাড়ি টেনে ধরাটা এক ধরনের অপরাধ। আপনি কি সেটা জানেন না? জানি তো, তবে খুব কাছের মানুষের শাড়ি টেনে ধরার মধ্যে আমি কোনো অপরাধ দেখছি না। কথাটা বলতে বলতেই মার্ক ছায়ার কাছে আসতে লাগলো। মার্কের এমন কথায় ছায়া দম ধরে রইল। কি বলছে এই লোকটা? কাছের মানুষ মানে? ছায়ার ভাবনার মাঝেই মার্ক তার খুব কাছে চলে আসে। ছায়া নিজের চোখ বন্ধ করে ফেলে। তার শ্বাস ক্রমশ ঘন হয়ে চলেছে, তার সাথে তার হার্টবিট। কি করতে চাচ্ছে কি এই লোক? আর ছায়াই বা কেন এমন লাগছে? হাজারো প্রশ্ন মনের মাঝে জাগলেও উত্তর খোঁজার সাহস তার মনে জাগলো।
সে অপেক্ষা করতে লাগলো। উত্তর আপনা থেকে তার কাছে ধরা দেবে। মার্ক ছায়ার কাছে এসে এক হাতে থাকা 3টে গোলাপ ফুল ছায়ার খোপায় গুজে দিল। মার্কের এমন কাজে ছায়া অবাক চোখে তার দিকে তাকালো। ছায়ার চাহনি দেখে মার্ক তার কানে ধীরে ধীরে বলে উঠল, এই গোলাপে তোমাকে আরো অনেক বেশি সুন্দর লাগছে। মার্কের এমন কথায় ছায়া লজ্জায় চোখ নামিয়ে নিল। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। ছায়ার এই রূপ দেখে মার্কের পাগল হওয়ার অবস্থা। একটা মেয়েকে লজ্জা পেলে বুঝি এতটা সুন্দর লাগে? তবে রাগলেও কম সুন্দর লাগে না। মার্কের মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসলো। সে আবার ছায়ার কানের কাছে বলে উঠল, আর হটো। মার্কের এমন কথায় ছায়া চোখ গরম করে তাকালো। মার্ক দাঁত কেলিয়ে হাসতে লাগলো। লুচ্চা কোথাকার? হেই, হোয়াট ডু ইউ মিন বাই লজ্জা? লুচ্চা মিন আপনি, শয়তান একটা। বলে ছায়া তার ঘর থেকে চলে গেল। তার যাওয়ার দিকে মার্ক হ্যাবলার মতো তাকিয়ে রইল। তার মনে এখনো একই প্রশ্ন। লজ্জা মানে কি? মার্ক আর ছায়ার লাভ স্টোরি আপনাদের কেমন লাগছে জানাবেন প্লিজ। এটা জানা একটু জরুরি। প্রায় অনেক রাতে হলুদের অনুষ্ঠান শেষ হলো। সকলে হলুদ মাখিয়ে আমায় ভূত বানিয়ে দিয়েছে। গায়ে হলুদের সময় আরমান ভাইকে অনেকবার খুঁজেছি, কিন্তু কোথাও দেখতে পাইনি। কোথায় গেল এই লোকটা? জুইকে জিজ্ঞাসা করলে সে জানায় আরমান ভাই নাকি বাড়িতেই নেই। তাহলে কোথায় গেল? ওনার চিন্তায় গায়ে হলুদে আমার মন একদমই বসেনি। বারবার শুধু ওনাকেই খুঁজেছি আর বারবার ব্যর্থ হয়েছি। অনুষ্ঠান শেষ হলে অনেকে মিলে আমায় আমার ঘরে দিয়ে গেল আর খুব তাড়াতাড়ি আমায় স্নান করে নিতে বলে। ওরা ঘর থেকে গেলে আমিও আর দেরি না করে ওয়াশরুমে ঢুকে পড়ি। একটা লম্বা শাওয়ার নিয়ে নিজেকে ফ্রেশ করে ওয়াশরুম থেকে বেরোই। নিজের চুল ঝাড়তে ঝাড়তে কাবার্ডের দিকে এগোতেই কেউ একজন হঠাৎ করে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়েই কাবার্ডের সাথে মিশিয়ে নেয়। এরকম আকস্মিক ঘটনায় আমি ভয়ে চোখ বন্ধ করে নিই। প্রায় অনেকক্ষণ ধরেই কারোর কোনো রিয়াকশন না দেখে আমি মিটমিট করে চোখ খুলি আর সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলি। আমার সামনে আরমান ভাই দাঁড়িয়ে, কেমন যেন এলোমেলো হয়ে আছে। চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। আমি ওনার দিকে তাকাতে পারছি না, লজ্জায়। উনি যতবারই আমার ঘরে এসেছেন ততবারই আমার বিব্রত অবস্থায় পড়তে হয়েছে। উনি আমার দুই পাশে কাবার্ডের হাত রেখে একটু ঝুঁকে বলে উঠলেন, এত লজ্জা পাচ্ছ কেন? এই প্রথমবার তো আর আমার সামনে টাওয়েল পরে দাঁড়িয়ে নেই। এর আগেও একবার ছিলে। আচ্ছা, আপনি ড্রিঙ্ক করেছেন? হ্যাঁ, করেছি তো। এই অবস্থায় আপনি আমার ঘরে কেন এসেছেন? শুভেচ্ছা জানাতে, বিয়ের শুভেচ্ছা জানাতে এসেছি। জানানো হয়ে গেছে, এবার দয়া করে চলে যান এখান থেকে। কেন? আমার উপস্থিতি সহ্য হচ্ছে না বুঝি তোমার? হবেই বা কেন? এখন তো অন্য কারো উপস্থিতি তোমার ভালো লাগে, রাইট? তুমি তো খুব ভালোই থাকবে ওই নিলয়ের সাথে, কিন্তু আমার কি হবে মিতু? আমি কি করে বাঁচবো তোমায় ছাড়া? ওনার কথায় আমি চট করেই ওনার দিকে তাকালাম। কি বলছে উনি এসব? নেশার ঘরে কি মুখে যা আসছে তাই বলে যাচ্ছে? তোমায় খুব ভালোবাসি মিতু, সেই ছোট থেকে ভালোবাসি। কিন্তু ড্যাডের মৃত্যুর পর আমি এলোমেলো হয়ে যাই। এলোমেলো হয়ে আমার অনুভূতিগুলো প্রচন্ড রাগ জন্মায় তোমার বাবার উপর। নিজের সকল অনুভূতি নিমেষে নিঃস্ব হয়ে যায়। শুধু রাগ আর ঘৃণা নিয়ে বাঁচতে শুরু করি। তাই তোমাকে যখনই দেখতাম মনে হতো তোমার বাবাই আমার ড্যাডের মৃত্যুর জন্য দায়ী। তখন একরাশ রাগ জমা হতো মনে, কিন্তু ভালো তো তোমাকেই বাসতাম। তোমার কাছে এলে যেমন রাগ হতো ঠিক তেমনি আমার ভেতরটা এলোমেলো হয়ে যেত। আমি বুঝতে পারছিলাম না আমি তোমায় ভালোবাসি নাকি ঘৃণা করি। একটা দ্বিধায় ছিলাম। ওই দ্বিধা ভেদ করা আমার জন্য খুব কঠিন ছিল, কিন্তু তোমার থেকে দূরে গিয়ে খুব সহজে বুঝতে পারলাম তোমায় ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়, আর নাই তোমায় অন্য কারো হতে দেখাটা। এখানে অসহ্য যন্ত্রণা হয়, কিন্তু তুমি তো খুব ভালোই আছো মিতু, সুখেই আছো। কথাটা বলেই ওনার বাম হাতে থাকা হলুদ আমার গাল থেকে স্লাইড করতে করতে আমার গলায় হাত পুরো শরীরে মাখিয়ে দিল। ঘাড়ের উপর থাকা চুলগুলো সরিয়ে আমার ঘাড়ে ওনার ঠোঁট ছোঁয়ালেন। আমি কেঁপে উঠলাম। আমার ঘাড়ে মুখ রেখেই উনি মৃদু কণ্ঠে বলে উঠলেন, গায়ে হলুদের অনেক অনেক শুভেচ্ছা তোমায় মিতু। বলে আমায় হুট করেই কোলে তুলে নিলেন। আমি এবার বিস্ফোরিত চোখে ওনার দিকে তাকালাম। উনি মাতাল অবস্থায় উল্টাপাল্টা কিছু করে ফেলবেন না তো? আমি ভয়ে ঢোক গিললাম। কি করতে যাচ্ছেন উনি?
আরমান আমায় বিছানার কাছে নিয়ে এসে শুইয়ে দিল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। কি হচ্ছে এসব? আমার আটকানোর প্রয়োজন, কিন্তু হাত পা অবশ হয়ে আসছে, যেন অদৃশ্য কিছু আমার হাত পা বেঁধে রেখেছে। আমি ভয়াতুর দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি দুই হাত আমার দুই পাশের বেডে রেখে আমার দিকে ঝুঁকে গেলেন। আমি চোখ খিচে বন্ধ করে নিলাম। উনি আমার গলায় মুখ রেখেই নিজের শরীরের কিছুটা ভর আমার উপর দিয়ে দু হাতে আমায় জড়িয়ে ধরলেন। তারপরেই সব নিশ্চুপ। আমি মিটমিট করে চোখ খুলে ওনার দিকে তাকাতে দেখি উনি ঘুমিয়ে পড়েছেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। এখন উঠে যাওয়ার কোনো উপায় দেখছি না। উনি শক্তভাবেই আমায় জড়িয়ে ধরে আছেন। ভাগ্যিস দরজা বন্ধ ছিল, নয়তো এই অবস্থায় আমাদের কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যেত। আমি আরমান ভাইয়ের দিকে তাকালাম। ওনার ঘুমন্ত মুখ দেখতে দেখতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। রাতে অনেকেই আমায় ডাকতে এসেছিল। আমি শরীর খারাপের অজুহাত দিয়ে এড়িয়ে যাই। সকালের সোনালি রোদ চোখে পড়তেই আমার ঘুম ভাঙে। মৃদু মৃদু চোখ মেলে চারিদিকে তাকালাম। হঠাৎ করে আমার কাল রাতের কথা মনে পড়ে গেল। আমি হুড়মুড় করে উঠে বসলাম। আরমান ভাই কোথায়? উনি তো এখানেই শুয়েছিলেন। এত সকালে কোথায় গেলেন? পুরো রুমে উনি কোথাও নেই। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম। পুরো বাড়ি খুঁজেও কোথাও পেলাম না। উনি কোথায় গেলেন? খুঁজতে খুঁজতে একসময় হাঁপিয়ে পড়লাম। উনি কি তাহলে চলে গেলেন? আমায় ছেড়ে চলে গেলেন? প্রচণ্ড কান্না পাচ্ছে আমার। ওনার কালকের কথাগুলো মনে পড়ছে। উনি খুব দেরি করে ফেলেছেন। এই মুহূর্তে আমার আর কিছুই করার নেই। পুরো বাড়িটা কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। বাড়ির সবাই মিলে হই হুল্লোড় করছে। আমি এদের সবাইকে এখন কি করে কষ্ট দিতে পারি? আর নিলয়, তাকেই বা কি করে কষ্ট দেব আমি? সেও তো আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসে এসেছে। এই মুহূর্তে নিজেকে সব থেকে বড় অসহায় বলে মনে হচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। এক সময় সকাল পেরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হলো। সময় খুব তাড়াতাড়ি গড়িয়ে চলেছে। পার্লার থেকে মেয়ে এসে আমাকে সাজাতে শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত আরমান ভাইয়ের কোনো দেখা নেই। বড়মার কাছে শুনলাম উনি সকালবেলাও বেরিয়ে পড়েছেন কোনো একটা কাজে, ফিরতে দেরি হবে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কাছে পেয়েও আমি আরমান ভাইকে হারাতে চলেছি। বুকের ভেতর চিনচিন ব্যথাটা অসহ্যকর। না, আর পারছি না। সময় যত বাড়ছে বুকের ব্যথাটাও ততটাই তীব্র হচ্ছে। পার্লারের মেয়েরা আমায় সাজিয়ে চলে যেতেই আমি ঘরের মধ্যে পায়চারি করতে লাগলাম। নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে। আমি পাগল হয়ে যাচ্ছি না তো? হতেও পারে আমি আরমান ভাইয়ের শোকে পাগল হয়ে যাচ্ছি। এটা মোটেও আমার কাছে আশ্চর্যজনক কিছু না। হতেই পারি। আমার পাগল হওয়ার ভাবনার মাঝে দরজা খোলার শব্দ পেয়ে পেছনে ফিরে তাকালাম। আরমান ভাই। ওনাকে দেখে আমার আশ্চর্যের সীমা রইল না। উনি আশ্চর্যের ঘোর কাটিয়ে কিছু বলার জন্য ওনার দিকে এগিয়ে যেতেই উনি হুট করে আমায় কোলে তুলে রুমের বাইরে বেরিয়ে এলেন। ওনার এমন কাজে আমার বুক ধুকপুক করছে। পাগল হয়ে গেল না তো লোকটা? আরমান ভাই, কি করছেন কি? বাড়ি ভর্তি মানুষের সামনে এইভাবে? আপনি আপনি নামান প্লিজ। প্লিজ আরমান ভাই, আপনার পায়ে পড়ি, আমায় নামিয়ে দিন প্লিজ। আমার এই অনুরোধ ওনার কাছে বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না। আমায় নিয়ে সবার সামনে গিয়ে আমায় স্টেজের কাছে নিয়ে এলেন। স্টেজের সামনে বাড়ির সবার সাথে নিলয়কে দেখে অবাক হয়ে গেলাম। নিলয় এখানে কি করছে? ওনার তো কিছুক্ষণ পর বরপক্ষ নিয়ে আসার কথা ছিল, কিন্তু এখানে মনে হয় আমার আশ্চর্য হওয়ার কোনো ভ্যালু কারোর কাছে ছিল না। তাই আমায় অবাক হওয়ার সম্পূর্ণভাবে উপেক্ষা করে আরমান ভাই আমায় স্টেজের ওপর নিয়ে গিয়ে কোণের সিংহাসনে বসিয়ে একজন বয়স্ক লোককে বলে উঠলেন, বিয়ে পড়ানো শুরু করুন। আরমান ভাইয়ের কথায় আমি চমকে গিয়ে একবার ওনার দিকে আর একবার নিলয়ের দিকে তাকালাম। নিলয় হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আরমান ভাই কবুল বলেও দিলেন। এবার আমার পালা। আমি থরথর করে কাঁপছি। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎই আমার ঘাড়ে কেউ হাত রাখলো। আমি সেদিকে তাকাতেই বড়মা বলে উঠল, এবার আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। হ্যাঁ, স্বপ্ন। ঘুম ভাঙলেই এই স্বপ্ন ভেঙে যাবে আর আমি আরমান ভাইকে হারিয়ে ফেলব। স্বপ্নের মাঝেও আমি আরমান ভাইকে হারিয়ে ফেলার ভয়ে 3 বার কবুল বলে ওনাকে নিজের নামে করে নিলাম।
আমার বিশ্বাস হচ্ছে না আমাদের বিয়ে হয়ে গেল, আর এটা বাস্তব। আমি ছলছল চোখে আরমান ভাইয়ের দিকে তাকালাম। উনি আমার দিকে এক পলক তাকিয়ে আবার নিলয়ের দিকে তাকালো। তারপর উঠে গিয়ে নিলয়ের ঘাড়ে এক হাত রেখে বলে উঠল, থ্যাঙ্কস। প্লিজ আমাকে ছোট করবেন না। আপনি মৃতকে ভালোবাসেন, এটা সব থেকে বড় সত্য। আপনাদের জীবনে আমার কোনো অস্তিত্ব নেই, তাই আমাকে থ্যাঙ্কস বলারও কোনো প্রয়োজন নেই। ওদের কথার মাঝেই আমি নিলয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। নিলয় আমাকে দেখেই একগাল হেসে বলে উঠল, নিজের স্বামীকে সামনে রাখুন। ওনার রাগ ভীষণ ভয়ঙ্কর, ওনার রাগ ভীষণ ভয়ঙ্কর বাবা। আর একটু হলে আমি সেই রাগে ব্রহ্ম হয়ে যেতাম। আমি নিলয়ের কথা শুনে অবাক চোখে আরমান ভাইয়ের দিকে তাকালাম। ওনার দিকে কি দেখছেন? আমার দিকে দেখুন। সেই সকালবেলা আমার বাড়ি গিয়ে আমার বিয়ে না করার জন্য চাপ দিতে লাগলো। আমি রাজি না হয় দেখুন আমায় কোথায় কোথায় মেরেছে। কথাটা বলে একগাল হেসে আবার বলে উঠলেন, সেদিন খাবার টেবিলে মার্কের প্রায় আঘাত করতে আমি ওনাকে দেখে ফেলেছিলাম। সেদিনই বুঝেছিলাম উনি আপনাকে ভালোবাসেন, কিন্তু কতটা ভালোবাসেন সেটা বোঝার জন্য ওনার কথায় রাজি না হওয়ার অভিনয় করেছিলাম। তবে অভিনয় করাটা যে আমার জন্য এতটা ভয়ঙ্কর হবে সেটা বুঝতে পারিনি বাবা। আর বাই দ্য ওয়ে, আপনার ভালোবাসাকে আমি থাকবেন হাতে তুলে দিয়ে গেলাম, সুখে থাকবেন। শেষের কথাটা আরমান ভাইকে বলে উনি চলে গেলেন। আমার ওনাকে একবার ধন্যবাদ জানানোর প্রয়োজন ছিল, কিন্তু জানাতে পারিনি। আমি ওনার চোখে ছলছল করা দৃষ্টি দেখেছি। উনি কি এত কথা বললেন শুধুমাত্র নিজের ইমোশনটা লুকানোর জন্য, কথার মাঝে নিজেকে লুকিয়ে রাখার জন্য? আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এই লোকটাকে আমি কখনোই ভুলবো না। লোকটার কাছে আমাদের ভালোবাসা চিরঋণী। আমি বারান্দায় দাঁড়িয়ে পূর্ণ চাঁদটাকে উপভোগ করছি। হঠাৎ করে কেউ একজন আমার কোমর জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ গুজে দিল। আমার বুঝতে বাকি নেই এই কেউ একজনটা কি। আমার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। ভালোবাসি। জানি। জানি কি? আপনিও বলুন ভালোবাসি। পারবো না। কেন? জানি না। আমি চুপ করে গেলাম। মন খারাপ হয়ে গেল। কাল মাতাল অবস্থায় ভালোবাসি বলেছিল, কিন্তু আমি সজ্ঞানে ওনার মুখে ভালোবাসি কথাটা শুনতে চাই, সেটা উনি বলতে নারাজ। এখন মনে হচ্ছে উনি আমায় ভালোই বাসেন না, শুধু শুধুই বিয়ে করেছে। আমার মন খারাপের মাঝেই উনি হঠাৎ করেই আমার কানে মৃদু কামড় বসিয়ে বলে উঠলেন, ভালোবাসি।